শুরু বুঝতে পারছি না। শুরু করো। হ্যালো। Hello, sir. হ্যালো। হ্যাঁ, Good afternoon. Hello. গুড আফটারনুন। আচ্ছা, কথা বলছি Good afternoon, সুভদ্রা sir. এবং প্রিয়াঙ্কার সাথে, তাই তো? গুড আফটারনুন। আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার? ওকে। Yes, sir. আচ্ছা, আমাকে একটু রিমাইন্ডার দেবে তোমরা যে লাস্ট আগের দিন আমি কোন পর্যন্ত কথা বলেছিলাম? Mortgage loan. আচ্ছা, আমি একদিন কথা বলেছিলাম পার্সোনাল লোনের বিষয়ে, বিজনেস লোনের বিষয়ে, ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের বিষয়ে, হোম লোনের বিষয়ে এবং Yes, sir. মর্টগেজ লোনের বিষয়ে। এবং প্রত্যেকটা Yes, লোনের sir. উপরে কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্টও আমি করে দিয়েছিলাম, তাই তো? ওকে। Yes, sir. আমি আজকে প্রথম কথা বলবো, বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিছুটা ডিপলি বুঝিয়ে দেবো, কিছুটা হালকা বুঝিয়ে দেবো। মর্টগেজ লোনের পরে কোন অপশন ছিল, মানে কোন লোনের নাম ছিল? BT and Sir, top up. BT and top. হ্যাঁ, কারোর কি আইডিয়া আছে এই বিটি অ্যান্ড টপ আপ এই কথাটার মানে কি, বা এটা কি টাইপের লোন, কিভাবে হয় জিনিসটা? না স্যার, আমার তো নেই। আচ্ছা, ওকে, আমারও নেই, স্যার। বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমরা আগের দিন আলোচনা করেছিলাম কেউ ফ্ল্যাট কিনতে চায়, সে লোন আমাদের কাছ থেকে নেবে। কেউ বাড়ি মর্টগেজ রাখতে চায়, সে লোন আমাদের কাছ থেকে নেবে। বিটি টপ আপের মানে হচ্ছে Yes, sir. কেউ অলরেডি অন্য ব্যাংক থেকে 1 বছর, 1.5 বছর বা 2 বছর আগে লোন নিয়ে নিয়েছে এবং তার লোন এখন অলরেডি রানিং চলছে। একটা ফ্ল্যাট হয়তো সে কিনেছিল আজ থেকে 2 বছর আগে, কত টাকা দিয়ে না, 20 লাখ টাকা দিয়ে। সেই ফ্ল্যাটের ইএমআই সে মাসে মাসে দিচ্ছে। এবার সে হয়তো বিজনেস করে, এখন তার এই মুহূর্তে আবার ক্যাপিটাল টাকা দরকার হয়ে পড়েছে, কত না, আরো 10 লক্ষ টাকা। সে যে ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছিল সেই ব্যাংকের কাছে গিয়ে ওই 10 লাখ টাকার আবেদন করলো, কিন্তু সেই ব্যাংক এখন তাকে লোন দিতে নারাজ, বলছে না, আপনাকে আমরা এখন আর লোন প্রসেস করতে পারবো না। এবার সেই কাস্টমার কি করবে? তার লোন দরকার। এবার তার তো অলরেডি দলিল একটা ব্যাংকে জমা হয়ে আছে, সে তো চাইলে ওই দলিল অন্য ব্যাংকে নিজের ইচ্ছা মতো দিতে পারবে না। যদি তার লোনটা অন্য কোনো ব্যাংক করাতে চায়, কেমন ভাবে? তার লোনটা হয়তো চলছে আইসিআইসিআই থেকে, সে লোনটা গিয়ে আবেদন করলো এইচডিএফসির কাছে যে আমার আইসিআইসিআই তে 20 লাখ টাকা লোন আছে, হোম লোন, আমার এখন আরো 10 লক্ষ টাকা লাগবে। এবার এইচডিএফসি কি করবে? কাস্টমারের যে 20 লাখ টাকা লোন চলছে ওই টাকাটা আগে আইসিআইসিআই এর কাছে দিয়ে দেবে কাস্টমারের হয়ে। আইসিআইসিআই যখন কাস্টমারের টাকাটা পেয়ে যাবে, আইসিআইসিআই দলিলটা এইচডিএফসি ব্যাংকের কাছে ট্রান্সফার করে দেবে। বিটির ফুল ফর্ম মানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। লেখা না থাকলে এটা লিখে নাও, বিটির ফুল ফর্ম ব্যালেন্স ট্রান্সফার। কাস্টমারের যে লোনটা যে ব্যাংক থেকে চলছিল সেটা অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গেল। এবার যখন দলিলটা এইচডিএফসি ব্যাংক পেয়ে যাবে, তখন যে এক্সট্রা 10 লাখ টাকাটা কাস্টমার চেয়েছে ওই টাকাটা টপ আপ হিসাবে দেবে। তার মানে এতদিন কাস্টমারের লোন চলছিল 20 লাখ টাকা আইসিআইসিআই ব্যাংক থেকে, এবার কাস্টমারের লোন চলছে এইচডিএফসি ব্যাংক থেকে 20 + 10 = 30 লাখ টাকা। এটার মানে হচ্ছে বিটি অ্যান্ড টপ আপ। এবার বলো কোথায় কি বুঝতে পারোনি? আর এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস বা কি কি লাগছে? কি কি লাগছে? হোম লোন মর্টগেজ লোনের যা যা লাগে তাই তাই লাগবে। একজন চাকরিজীবীর ক্ষেত্রে যা যা হোম লোনে লাগে বা মর্টগেজ লোনে লাগে সেম লাগবে। এস্টিমেট লাগে না এই ক্ষেত্রে, সেল এগ্রিমেন্ট লাগে না, কারণ অলরেডি সে ফ্ল্যাট কিনে ফেলেছে। স্যাংশন প্ল্যানটা লাগে। এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগে, সেই এক্সট্রা ডকুমেন্টসগুলো লিখে নাও কি কি লাগে। কাস্টমারের অলরেডি একটা ব্যাংক থেকে হোম লোন চলছে, তার জন্য তার লাগবে সেই ব্যাংকের হোম লোনের স্যাংশন লেটার, হোম লোন স্যাংশন লেটার। সেকেন্ড পয়েন্ট, কাস্টমারের যে আমরা যখন ব্যাংকে ট্রানজাকশন করি আমাদের একটা ট্রানজাকশন স্টেটমেন্ট হয়, আমরা যেটাকে বলি ব্যাংক স্টেটমেন্ট। ঠিক সেরকম কাস্টমার যে ব্যাংকের যে লোনের অ্যাকাউন্টে লেনদেন করছে তারও একটা স্টেটমেন্ট হয়, এটাকে বলে লোন স্টেটমেন্ট। আর আমরা লোনের ভাষায় তাকে বলি এসওএ, লাস্ট 1 বছরের লোন এসওএ। হোম লোনের বা মর্টগেজ লোনের যেটাই হোক না কেন, যে লোনটাই বিটি হোক না কেন, লোন স্যাংশন লেটার, লাস্ট 1 বছরের লোন এসওএ। এসওএ এর ফুল ফর্ম হচ্ছে
স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, এসও এর ফুল ফর্ম। এই পর্যন্ত হলে জানো। আচ্ছা একটু লেখা হয়েছে। হয়ে গেছে, ওকে। তার সঙ্গে লাগবে এল ও ডি, এলওডি লিখে নাও, এলওডি। এলওডির ফুল ফর্ম হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস, লিস্ট অফ ডকুমেন্টস। এই লিস্ট অফ ডকুমেন্টস এর মানে কি? কাস্টমার যখন লোনটা নিতে গিয়েছিল তাকে তার লোনটা স্যাংশন হয়ে যাওয়ার পরে কিছু অরিজিনাল ডকুমেন্টস ব্যাংকের কাছে জমা দিতে হয়েছিল। এবার কি কি ডকুমেন্টস ব্যাংক জমা নিয়ে রেখেছে তার একটা কপি কাস্টমারকে প্রোভাইড করে ব্যাংকের অথরাইজ লেটারে। ওটারই মানে হলো এলওডি, লিস্ট অফ ডকুমেন্টস। কোন কোন ডকুমেন্টস কাস্টমারের কাছ থেকে নিয়ে রেখেছে তার লিস্টটা। নেক্সট, ফোর ক্লোজিং লেটার। ফোর ক্লোজিং লেটার মানে কি? আজকে আমি একটা ব্যাংকের কাছ থেকে আজ থেকে 2 বছর আগে 20 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। মাস গেলে ইএমআই দিচ্ছি 25,000 টাকা করে। 1 বছর ইএমআই দিয়েছি 25 × 12, মানে 3 লাখ টাকা। 2 বছর ইএমআই দিয়েছি 6 লাখ টাকা। এই 6 লাখ টাকার মধ্যে আমার আসল টাকাও কিছু শোধ হয়েছে, প্লাস ইন্টারেস্টের টাকা লেগেছে। তাহলে তো আমাকে 20 লাখ টাকা শোধ করতে হবে না, 20 লাখ টাকার কম শোধ করতে হবে। এবার এইচডিএফসি ব্যাংক কি করে জানবে যে কত টাকা শোধ করতে হবে? তার জন্য আইসিআইসিআই ব্যাংক একটা লেটার ইস্যু করবে, যেটাকে বলে ফোর ক্লোজিং লেটার। ওখানে কাস্টমারের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত টাকা বাকি আছে ওটা মেনশন করা থাকবে। সেই ব্যালেন্সটা তখন এইচডিএফসি ব্যাংক কাস্টমারকে পেমেন্ট করবে, এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের কাছে পেমেন্ট করবে টাকাটা। ওটাকে আমরা বলি ফোর ক্লোজিং লেটার। এই 4টে ডকুমেন্টস এক্সট্রা লাগবে যে কাস্টমারের বিটি এবং টপ হবে তাদের ক্ষেত্রে। স্যার ফোর ক্লোজিং লেটারটা আর একটু বলবেন? হ্যাঁ বলবো। ফোর ক্লোজিং লেটার মানে হচ্ছে আমি আজ থেকে 2 বছর আগে 20 লক্ষ টাকা লোন নিয়েছিলাম আইসিআইসিআই ব্যাংকের কাছ থেকে। মাস গেলে আমাকে ইএমআই দিতে হচ্ছে 25,000 টাকা করে। 1 মাসে যদি আমি 25,000 টাকা ইএমআই দেই, আমি 1 বছর ইএমআই দিচ্ছি 3 লক্ষ টাকা। 2 বছর ইএমআই দিচ্ছি 6 লক্ষ টাকা। এই 6 লাখ টাকা তো পুরোটা আমার আসল টাকা শোধ হচ্ছে না, আসল টাকাও শোধ হচ্ছে, প্লাস ইন্টারেস্টের টাকাটাও দিতে হচ্ছে তার পাশাপাশি। এবার কত টাকা আসল কত টাকা ইন্টারেস্ট, এর যে অ্যাকচুয়াল ক্যালকুলেশন, এটা না কাস্টমার জানবে না অন্য কোনো ব্যাংক জানবে, এটা সেই জানবে যে লোন দিয়েছে, মানে আইসিআইসিআই ব্যাংক। তখন আইসিআইসিআই ব্যাংক কি করবে, নিজের লেটারে একটা অ্যামাউন্ট মেনশন করবে, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, যে এই কাস্টমারের কাছে আমি আর এত টাকা পাবো। এটা 18 লাখ টাকা হতে পারে, 16 লাখ টাকা হতে পারে, 19 লাখ টাকা হতে পারে। এই টাকাটা দিলে আমার লোন শোধ হয়ে যাবে। ওই লেটারটা সেটা এইচডিএফসি ব্যাংকের কাছে প্রসেস করানো হবে। ওই লেটার অনুযায়ী এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই এর কাছে সেই টাকাটা প্রোভাইড করবে, যে আমি কাস্টমারের হয়ে আপনাকে এই টাকাটা দিয়ে দিচ্ছি, এবার আপনি কাস্টমার দলিলটা আমাকে দিন। এই যে লেটারটা ইস্যু করছে সেই লেটারটার নামই হচ্ছে ফোর ক্লোজিং লেটার, ফোর ক্লোজ লেটার। বোঝাতে পারলাম? যদি আবারও বুঝতে কোনো সমস্যা হয় বলো। না স্যার বুঝতে পেরেছি। ওকে, এবার বলো বিটি টপ আপ এই অপশনটার পরে কি আছে? সিসি লোন এন্ড ওডি লোন। সিসি লোন ওডি লোনের ব্যাপারে কোনো ডিটেলস আমি বলবো না, কারণ এই টাইপের কাস্টমার ভেরি রেয়ার আসবে। এক কথায় খুব ভালো প্রোফাইলের বিজনেসম্যান যারা থাকবে তারাই সিসি লোন বা ওডি লোন পেতে পারে। সিসি লোন ওডি লোন সবার জন্য নয়। বলতে গেলে প্রায় কোটি টাকার ট্রানজাকশন হয় এমন কোনো বিজনেসম্যানই সিসি লোন পেতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে। শুধু ফুল ফর্ম গুলো জেনে রাখো। সিসি লোন, সিসির ফুল ফর্ম হলো ক্যাশ ক্রেডিট, লিখে নিতে পারো। সিসির ফুল ফর্ম হলো ক্যাশ ক্রেডিট, ওডির ফুল ফর্ম হলো ওভারড্রাফট। নর্মাল লোনের ক্ষেত্রে ব্যাংক টাকাটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়, আমি আমার মতো টাকা তুললাম, মাস গেলে ইএমআই দিলাম। সিসি লোনে ওডি লোনে কোনো ইএমআই থাকে না, আমার একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে টাকাটা দেওয়া থাকবে। স্যার আমার ওটা যখন ক্রেডিট কার্ডের মতন অনেকটা। এক্স্যাক্টলি ক্রেডিট কার্ডের মতো অনেকটা। যখনই আমি সেখান থেকে টাকা তুলবো, যতটা টাকা তুলবো তার উপরে আমাকে আলাদা করে আবার ইন্টারেস্ট দিতে হবে। আমি যখন আবার সেই টাকাটা জমা করে দেবো, সেই ইন্টারেস্ট দেওয়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যেহেতু ব্যাংক আমাকে একটা টাকা অঙ্ক দিয়ে রেখেছে অল টাইমের জন্য, সেহেতু মাসে একটা মিনিমাম মেনটেনেন্স আমার কাছ থেকে নেবে। এগুলো আমাদের বছরে বা 2 বছর বা 3 বছর অন্তর অন্তর রিনিউ করতে হয়। যদি আমি মনে করি 3 বছর পরে গিয়ে আমি আর লোনটা রাখবো না, আমি চাইলে তখন ব্যাংকের সাথে কথা বলে লোনটাকে ক্লোজ করে দিতে পারবো। সিসি বা ওডি একই কনসেপ্ট।
পরবর্তীকালে যখন কোনো কাস্টমার জেনারেট হবে, যখন আমরা কথা বলবো, তখন আমাদের কনভারসেশন শুনে শুনে তোমরা এই ব্যাপারগুলো শিখে যাবে যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে এই বিষয়ে কাস্টমারকে জাজ করতে হয়। নেক্সট পয়েন্ট বলো। আর ওডির ফুল ফর্মটা কি বললেন? ওডির ফুল ফর্ম ওভারড্রাফট। ওভারড্রাফট। সিসির ফুল ফর্ম ক্যাশ ক্রেডিট। ওভারড্রাফট ক্যাশ ক্রেডিট। সিসিওডির পরে কি আছে? লোন এগেনস্ট জিএসটি। যারা বিজনেস করে তাদের অনেকেই জিএসটি ফাইল মেনটেন করে। জিএসটি নিশ্চয়ই নাম শোনা আছে। তো এই জিএসটি ফাইলে একটা টার্নওভার থাকে। কেউ 20 লাখ টাকা টার্নওভার করে, কেউ 50 লাখ টাকা টার্নওভার করে, কেউ 1 কোটি টাকা 2 কোটি টাকা টার্নওভার করে। তো তার এই জিএসটি, কারণ জিএসটিতে যার টার্নওভার থাকবে তার বিজনেস অবশ্যই মজবুত হবে, মানে ভালো বিজনেস হবে তার। তো ব্যাংক অনেক সময় তার এই জিএসটি ফাইলের উপর ভিত্তি করে তাকে একটা লোন দেয়, যার জন্য এটার নাম হচ্ছে লোন এগেনস্ট জিএসটি। এই টাইপের কাস্টমারও ভেরি রেয়ার পাবে, মানে ভালো প্রোফাইল ছাড়া ম্যাক্সিমাম ছোটখাটো প্রোফাইলের কাস্টমার এইসব লোন পায় না চট করে, বা যাদের জিএসটি নেই তারা তো মোটেই পাবে না। এটা জাস্ট আমি বলে রাখছি জেনে রাখার জন্য। পরবর্তীকালে এর উপর আবার ডিটেলস আলোচনা করা হবে। নেক্সট পয়েন্ট বলো। লোন এগেনস্ট জিএসটির পরে কোন অপশনটা রয়েছে? স্যার এটা আরেকবার বলবেন? বুঝতে পারলাম হ্যাঁ, না জিএসটির ব্যাপারটা। আচ্ছা। লোন এগেনস্ট জিএসটি, যে সমস্ত কাস্টমার হাইফাই ব্যবসা করে, মানে বড় ব্যবসায়ী যারা, যাদের জিএসটি পেমেন্ট করতে হয়, যাদের জিএসটি মেনটেন করতে হয়, তাদের জিএসটির উপরে একটা টার্নওভার হয়। সেটা কারোর বছরে 40 লাখ, কারোর বছরে 60 লাখ, কারোর 1 কোটি, কারোর 2 কোটি। তো ব্যাংক তার জিএসটি যে টার্নওভারটা হয় তার ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কাস্টমারকে একটা লোন অ্যামাউন্ট দেয়। যেহেতু জিএসটি টার্নওভার দেখে তাকে লোনটা দিচ্ছে, সেহেতু এই লোনটার নাম হচ্ছে লোন এগেনস্ট জিএসটি, মানে জিএসটির এগেনস্টে কাস্টমারকে লোন দেওয়া হচ্ছে। এটা ছোটখাটো প্রোফাইলে কাস্টমার কখনোই পাবে না, আর যার জিএসটি নেই সে কখনোই পাবে না। যার জিএসটি আছে এবং ঠিকঠাক মেনটেন করে সেই এই টাইপের লোন পেতে পারে, যার জন্য এই টাইপের কাস্টমারও তোমরা ভীষণ রেয়ার পাবে। এটা বড় ব্যবসায়ী ছাড়া হবে না। এক্স্যাক্টলি, বড় ব্যবসায়ী ছাড়া হবে না। যে কাস্টমারের ইয়ারলি টার্নওভার আইটি ফাইলে, মানে ইনকাম ট্যাক্স ফাইলে 40 লাখ টাকার উপরে হয়, সে গিয়ে জিএসটি ফাইল মেনটেন করতে পারে। যার 40 লাখ টাকার নিচে টার্নওভার হয় বা যার আইটি ফাইলে নেই, তার জিএসটি কোনো দিন হবে না। জিএসটি ফাইল মেনটেন করলেই যে তার জিএসটি টার্নওভার থাকবে এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় আমরা জিএসটি মেনটেন করি, সেটা নীল জিএসটি থাকে, নীল জিএসটি। তো সেই ক্ষেত্রে কাস্টমারের কিন্তু ওই জিএসটির কোনো ভ্যালু নেই অ্যাটলিস্ট লোন পাওয়ার জন্য। যদি কাস্টমারের জিএসটিটাও টার্নওভার দেখানো থাকে যে আমার জিএসটিতে 1 কোটি টাকা টার্নওভার বছরে, তাহলেই সে তখন জিএসটি এগেনস্টে লোনটা পাবে। এক কথায় ভালো কাস্টমার। বুঝতে পারলাম। ওকে স্যার। নেক্সট বলো। মেশিনারি লোন। সিনারি লোন। মেশিনারি লোন মানে ব্যাপারটা হচ্ছে এটা সেই ঘরে বসে অনেকে ওই কাঁথা জামা কাপড় সেলাই করে যে মেশিন দিয়ে, ওই মেশিন নয় কিন্তু, ঠিক আছে? এগুলো খুব দামি দামি মেশিন, যেগুলো বিভিন্ন হসপিটাল, নার্সিং হোম, বড় বড় কোম্পানি, বা যারা হয়তো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট চালায়, কোনো প্রোডাক্ট তৈরি করার মেশিন, যেগুলোর দাম হয়তো 40 লাখ, 60 লাখ, 80 লাখ, 1 কোটি, 2 কোটি, বিভিন্ন ধরনের থাকে। বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে দামি দামি মেশিন থাকে। সেই মেশিনগুলো কেনার জন্য লোন, যারা বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে, দিল্লি বা বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে। তো মেশিন যখন কেনা হয় তার একটা কোটেশন হয়, সেই কোটেশনের উপর ভিত্তি করে কাস্টমারকে ব্যাংক লোন দেবে। যদি কাস্টমার সেই টাকা শোধ না করে, ব্যাংক ওই মেশিনটাকে ক্রপ করবে, মানে মেশিনটাকে তখন নিয়ে নেবে নিজেদের দখলে, মেশিন বিক্রি করে টাকা আদায় করবে। মেশিনের সমস্ত কাগজপত্র জমা থাকে ব্যাংকের কাছে, এটাকে বলে মেশিনারি লোন। আর মেশিনারি লোনও হাই প্রোফাইল কাস্টমার ছাড়া কখনোই অ্যাপ্লাই করবে না, এটাও ভেরি রেয়ার আসবে। ওকে স্যার। প্রমোটিং লোন আছে এরপরে। যারা, এটা নিশ্চয়ই বুঝতে পারছো প্রমোটিং লোন কথাটার মানে মানে কি? প্রমোটিং লোন মানে হচ্ছে যারা প্রমোটার তাদের জন্য। একটা প্রমোটার একটা G+4 মানে 5 তলা বিল্ডিং বানিয়েছে। একটা বিল্ডিং এ 4টে করে ফ্ল্যাট আছে। তার মানে সে ফ্ল্যাট বানিয়েছে হয়তো 4×5 20টা। এই 20টা ফ্ল্যাট সে কি করবে? বিক্রি করবে। তো যদি বিক্রি না করতে পারে তার তো সব লস হয়ে যাবে। তো এই 20টা কাস্টমার তার লাগবে। সেই 20টা কাস্টমার যখন তার কাছে আসছে, ওই কাস্টমারদের লোনটা আমরাই করিয়ে দেবো। প্রমোটারের এখানে সুবিধা কোথায়?
প্রোমোটারের সঙ্গে হয়তো একটা থেকে দুটো ব্যাংকে যোগাযোগ আছে, তার থেকে বেশি ব্যাংকে যোগাযোগ কিন্তু কখনোই থাকবে না। আর কাস্টমারের হয়তো সেম দুটো তিনটে ব্যাংকের সঙ্গে তার যোগাযোগ আছে, কিন্তু আমাদের কাছে আছে 50টারও বেশি ব্যাংকের সঙ্গে যোগাযোগ। তাহলে প্রোমোটারকে করে দৌড়তে হবে না, কাস্টমারকে করে দৌড়তে হবে না। আমরা কাস্টমারের লোনটা প্রোমোটারের কাছ থেকে ডকুমেন্টস কালেক্ট করে কোনো না কোনো ব্যাংক থেকে করিয়ে দেবো, যেটা প্রোমোটার এবং কাস্টমারের জন্য দুটোই প্রফিটেবল। এবং অনেক সময় প্রোমোটাররা কি করে, নিজেরা যে বিল্ডিংটা বানাচ্ছে ওটা বানানোর জন্য লোন চায়, এটাকে বলে প্রজেক্ট লোন। প্রোমোটারদের জন্য এটা প্রজেক্ট লোন, 2 কোটি 3 কোটি 4 কোটি যার যেমন বিল্ডিং এর কস্টিং থাকে, আমরা সেটাও করাই। আর যে প্রোমোটার বিল্ডিং দাঁড় করানোর পরে সে ওইটা বিক্রি করার জন্য চাইছে, আমরা সেটাও করিয়ে দিই, এটাকে বলে প্রমোটিং লোন। নেক্সট বলো। আর এই ক্ষেত্রে ডকুমেন্টস তাহলে কি কি লাগছে? নর্মাল কাস্টমারের যা যা লাগে, ওই হোম লোন মর্গেজ লোনে তাই তাই লাগবে। দেখবে আমি ফ্ল্যাট পারচেস লোনের ক্ষেত্রে বলেছিলাম সেলার, সেলার বলে একটা কথা আমি মেনশন করেছিলাম, যে হ্যাঁ 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 এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যখন কারো জিনিস কেনা হবে তখন কার পেপার লাগবে, আমি বলেছিলাম বাড়ির মালিকের কিংবা প্রমোটারের। তো এখানে প্রমোটারের দিক থেকে তার পেপার দিয়ে দেবে, আর যে কিনবে সে তার দিক থেকে তার পেপার দিয়ে দেবে, একই ডকুমেন্ট। ওই একই রকম ডকুমেন্টসই প্রমোটারও দিচ্ছে আর যে কিনছে সেও দিচ্ছে। হুম 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 একদম। আচ্ছা, কমার্শিয়াল লোন, পার্সোনাল এন্ড মর্গেজ, এই, হ্যাঁ, বুঝতে পারলাম না। কমার্শিয়াল লোন আছে, পার্সোনাল এন্ড মর্গেজ। কমার্শিয়াল একটা আছে তার আগে স্যার, কমার্শিয়াল প্রপার্টি পারচেস লোন। আচ্ছা, আর তার নিচে পেনশন লোন আছে। কমার্শিয়াল প্রপার্টি পারচেস লোন রয়েছে, তাই তো? এটা একটা আছে, তারপরে কমার্শিয়াল প্রপার্টি মর্গেজ লোন। মর্টগেজ লোন আছে, ওকে, আমি দুটোই ক্লিয়ার করে দিচ্ছি। কমার্শিয়াল কথাটা কেন ইউজ হচ্ছে, আমরা দু ধরনের প্রপার্টিতে বসবাস করি, এক বাড়ি নাহলে ফ্ল্যাট। এই দুটো কোন টাইপের প্রপার্টির আওতায় পড়ে? রেসিডেন্সিয়াল, ঠিক আছে। আর যেগুলোতে আমরা বিজনেস পারপাস ব্যবহার করি, হোটেল, দোকান, কারখানা, রেস্টুরেন্ট, স্কুল, বিভিন্ন রকম কমার্শিয়াল যে বিল্ডিং গুলো থাকে, অফিস, ঠিক আছে, কার, গোডাউন, তো এগুলোকে আমরা বলি কমার্শিয়াল প্রপার্টি। এর কমার্শিয়াল প্রপার্টির ট্যাক্সও কিন্তু বেশি হয়, তার ট্যাক্স আলাদা হয়। তো এই কেউ হয়তো একটা দোকান কিনতে চায়, কেউ একটা অফিস কিনতে চায়, কেউ একটা রেস্টুরেন্ট কিনতে চায়, ওটা কেনার জন্য তাকে ব্যাংক লোনটা দিচ্ছে। যেমন আমরা ফ্ল্যাট কেনার জন্য লোন পাচ্ছি, ঠিক সেরকম দোকান কারখানা কেনার জন্য আমরা লোনটা পাচ্ছি। সেই জন্য বলা হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি পারচেস লোন। ডকুমেন্টস একই, হোম মর্টগেজ লোনে যা লাগবে এখানে তাই লাগবে। ওখানে ফ্ল্যাটের ডকুমেন্টস লাগতো, এখানে দোকানের ডকুমেন্টস লাগবে, দোকানের মালিক তার ডকুমেন্টস দেবে। নেক্সট। আর একবার স্যার একটু বলবেন? ওকে, আমরা দোকান, কারখানা, গোডাউন, হোটেল, রেস্টুরেন্ট, অফিস, এই টাইপের যে প্রপার্টিগুলো আছে এগুলো কেনার জন্য লোন আবেদন করব। আমি এর জন্য এটা একটা কোনো ভাড়া, স্যার পার্সোনাল বা পাবলিক যে কোনো ধরনের প্রপার্টির মধ্যে হতে পারে সেগুলো। যে কোনো প্রপার্টি হতে পারে, বাড়ি আর ফ্ল্যাটটা বাদ দিয়ে যে কোনো প্রপার্টি। আচ্ছা এতদিন আমি একটা দোকান ঘর ভাড়া নিয়ে চালাচ্ছিলাম, এবার সেই দোকান ঘরটা আমার পছন্দ হয়ে গেছে, আমি এখন মালিকের কাছে দোকানটার মালিকানা নেবো, মানে আমার নামে কিনে নেবো। কেনার জন্য তো টাকা লাগবে, ওইটা কেনার হ্যাঁ জন্যই হ্যাঁ ব্যাংক আমাকে লোন দেবে। যেহেতু প্রপার্টিটা কমার্শিয়াল, তাই নামটা পাল্টে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কমার্শিয়াল প্রপার্টি পারচেস লোন। ওই প্রপার্টি যখন আমি কিনে নিলাম, ওই প্রপার্টির মালিক আমি হয়ে গেলাম। ভবিষ্যতে মনে করলাম আমি আমার দোকান ঘরটাকেই মর্টগেজ রাখবো ব্যাংকের কাছে, রেখে আমি লোনটা নেব, তখন ওটা হয়ে যাবে কমার্শিয়াল প্রপার্টি মর্টগেজ লোন। আচ্ছা, মানে যে প্রপার্টিটা আমি পাবলিক পারপাসে ইউজ করছি, এক্স্যাক্টলি, আমার সেটাই বিজনেস পারপাস ইউজ সেটাই করছি, আমার, হ্যাঁ, বিজনেস পারপাসে, সেটাই সেটা হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল। প্রপার্টির মধ্যে পড়ছে। যেমন একটা উদাহরণ দিয়ে ওকে বলছি, রাস্তায় দু ধরনের 4 চাকা গাড়ি চলাচল করে। দেখবে এক ধরনের 4 চাকা গাড়িতে পিছনে নাম্বার প্লেট থাকে সাদা, আর এক ধরনের 4 চাকা হ্যাঁ গাড়িতে পিছনে নাম্বার প্লেট থাকে হলুদ। সাদা গাড়ি মানে হচ্ছে, সাদা নাম্বার প্লেট মানে হচ্ছে পার্সোনাল কার, আর হলুদ নাম্বার প্লেট মানে হচ্ছে কমার্শিয়াল কার। মানে আমি ওই ও কারটা আচ্ছা ভাড়া খাটাচ্ছি, আমি গাড়িটা চালাচ্ছি, কাস্টমার থেকে টাকা ইনকাম করছি, ওর ট্যাক্স আলাদা, ওর সমস্ত সিস্টেম আলাদা। পার্সোনাল কার মানে আমার নিজস্ব লাক্সারির জন্য, আমার ব্যক্তিগত জীবনযাপনের জন্য আমি কারটা ব্যবহার করছি, তার জন্য তার ট্যাক্স, তার সিস্টেম পুরো আলাদা। এটাও সেম। হুম আমরা যে ঘর বাড়িতে বসবাস করি ওখান থেকে টাকা ইনকাম হয় না, ওটা আমাদের বসবাসের জন্য, তাই তার ট্যাক্স অনেক কম। কিন্তু আমি যে হোটেল বা দোকানঘর চালাচ্ছি ওখান থেকে আমি ইনকাম করছি, তার জন্য তার যে ট্যাক্স হয়, প্রপার্টি ট্যাক্স যথেষ্ট বেশি থাকে। আচ্ছা
ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। নেক্সট পয়েন্ট। পেনশন লোন আছে। কমার্শিয়াল প্রপার্টি মর্গেজ লোন। ওটা তো বলে দিলাম, যে দোকান ঘরটা আমি একই কেনার তো। জন্য লোন নিচ্ছিলাম, সেই দোকান ঘরটা আমি মর্টগেজ থেকে লোন নেব যখন দোকানটার মালিকানা আমি পেয়ে যাব ভবিষ্যতে। আচ্ছা, ঠিক পেনশন আছে। লোন, তাই তো? আজকে যে কাস্টমারটা চাকরি করছে, কালকে সেই কাস্টমারটা রিটায়ার করে যাবে 60 বছর পরে গিয়ে, করবে তো? তো যারা সরকারি চাকরি করে 60 বছর পর থেকে Yes, তারা sir. একটা পেনশন পায়। বুঝতে পারছি কথাটা? তো 60 বছর পর থেকে তারা একটা পেনশন পায়। হয়তো আজকে কারোর মাইনে 50,000 টাকা, তার যখন 60 বছর পার হয়ে যাবে সে হয়তো পেনশন পাচ্ছে 35,000 টাকা করে। তো এই পেনশন কিন্তু সে যতদিন বেঁচে থাকবে ততদিন ধরে পাবে। সে মারা যাওয়ার পরে তার ওয়াইফ পাবে পেনশন। তো এটা একটা লং টাইম ইনকামের জায়গা। তো ব্যাংক অনেক সময় কাস্টমারের পেনশনের অ্যামাউন্ট দেখে তাকে একটা লোন দেয়। সেটা পার্সোনাল লোন হতে পারে, সেটা হোম লোন হতে পারে, সেটা মর্টগেজ লোনও হতে পারে। তার জন্য এই লোনটার নাম হচ্ছে পেনশন লোন। পেনশন পার্সোনাল লোনও হয়, পেনশন হোম লোনও হয়, পেনশন মর্টগেজ লোনও হয়। একজন পেনশন হোল্ডার সর্বোচ্চ 70 বছর বয়স পর্যন্ত লোন আবেদন করতে পারে। মানে তার যদি বয়স হয় 62, তাহলে সে পেনশন পাচ্ছে, সে আর পরবর্তী 8 বছরের জন্য লোনটা পেতে পারে। এই হিসেবে তাকে লোনটা দেওয়া হয়। আচ্ছা বলো। স্যার, এই ধরনের কাস্টমার কিরকম আসে? এই ধরনের কাস্টমার বেশ ভালোই আসে। কাস্টমার সঙ্গে কথা হচ্ছে, কাস্টমারের ছেলের সাথে হয়তো কথা হচ্ছে, কাস্টমার ছেলের সাথে কথাবার্তা বললো, হয়তো বলে যে আমি তো লোন নেব, আমার সিভিলের সমস্যা আছে, আমাকে তো ব্যাংক লোন নাও দিতে পারে। আমার বাবা তো এরকম চাকরি করতো, আমার বাবা পেনশন পায়, আমার বাবার নামে কি লোন হবে? তো স্বাভাবিক, তখন তুমি বুঝে গেলে তার মানে ওনার বাবা পেনশন হোল্ডার। তখন জানতে হবে যে বাবার ইনকাম কত আছে, তিনি আদৌ লোনটা অ্যাপ্লাই করার জন্য, লোনটা পাওয়ার জন্য কতটা এলিজিবল, উনি সংসার চালিয়ে ওটা মেনটেন করতে পারবে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ প্রোফাইল ম্যাচ করছে, সঙ্গে সঙ্গে ওই লোনটাই পেনশন লোনের দিকে ট্রান্সফার হয়ে গেল। আমরা পরিবারের সবার খোঁজ নেব। আপনি কি করেন? কারণ একটা পরিবারে এখন একাধিক ইনকাম হোল্ডার থাকে। ওয়াইফ চাকরি করতে পারে, মা ব্যবসা করতে পারে, বাবা কিছু করতে পারে, ছেলেও কিছু করতে পারে। সবার ব্যাপারে আমরা খোঁজ নেবো, কারণ আমরা যদি জিজ্ঞাসাবাদ না করি, কাস্টমার কিন্তু নিজে নিজে এত কিছু বুঝতে পারবে না। আর কাস্টমার যদি নিজে নিজে এত কিছু বুঝতেই পারতো, তাহলে তার অন্তত তোমাদেরকে দরকার পড়তো না। হুম। সেটা আমাদেরকে বুঝে নিতে হবে কথার মাধ্যমে, এবং সেটা খুবই সংক্ষিপ্ত ভাবে। তার মানে এই নয় একটা কাস্টমারকে লং টাইম তাকে আমি বকবো, তাহলে সে ইরিটেট হয়ে যাবে, কারণ তারও তো সময়ের দাম আছে। খুব ভাইটাল ভাইটাল পয়েন্ট গুলোকে জানতে হবে আমাদেরকে, যে এইগুলো আছে না এইগুলো নেই। এই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে? একই ডকুমেন্টস, শুধুমাত্র তখন স্যালারি স্লিপ বলে কিছু থাকবে না, সেখানে শুধু চলে আসবে পেনশন অর্ডার কপি। স্যালারি স্লিপ আর অ্যাপয়েন্টমেন্ট টাকা সেটা চাকরি করছে না, পেনশন পাচ্ছে, তাই এগুলো তার তো দেওয়া সম্ভব না। বাকি সব ডকুমেন্টস একই থাকবে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সব একই থাকবে। শুধু এই দুটো স্যার, ডকুমেন্ট ব্যাংক সরে যাবে। স্টেটমেন্টের লাস্ট 1 ইয়ারের থাকবে না 6 হ্যাঁ, মান্থের থাকবে? না 1 ইয়ার। হোম লোন মর্টগেজ লোন মানেই 1 ইয়ার। আর বিজনেস লোন পার্সোনাল লোন 6 মাসেও হয়, অনেক সময় 1 ইয়ার লাগে, ম্যাক্সিমাম 6 মাস বিজনেস লোন পার্সোনাল লোনের ক্ষেত্রে। আর স্যার, পেনশন পেনশন কাস্টমারের ক্ষেত্রে লোনটা না লাগবে আমার ক্লিয়ার হলো না। 60 বছর বয়সের পরে গিয়ে যদি কেউ লোন চায়, তাহলে সে পেনশন লোন পাবে। তার বয়স 60-এর উপরে হতে হবে তার জন্য, আচ্ছা, যখন সে পেনশন পাওয়ার জন্য এলিজেবল। 63 বছর বয়স, 64 বছর বয়সে পেনশন পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। সে তখন হয় পার্সোনাল লোন পেতে পারে কিংবা হোম লোন পেতে পারে। সেটা তার বয়স, তার কত পেনশন অ্যামাউন্ট, তার কত ইএমআই দিতে হচ্ছে কিনা, এই সবকিছু ক্যালকুলেশন করে তারপর ব্যাংক বলবে সে লোন পেতে পারে কি পারে না। লোন সবাই চাইবে, যে কেউ লোন, যে ভ্যান আচ্ছা চালায় সেও স্যার, লোন যারা চাইবে। বলো। যারা ধরেন মানে পেনশন পায় না, মানে চাকরি করতো না, ব্যবসা করতো বা অন্য কিছু করতো বা কিছুই করতো না, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে লোনটা কিভাবে দেবো? 60 বছরের আগে পর্যন্ত যদি বয়স হয়, তাহলে সে কিছু না করলেও ওই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পেতে পারে। কিন্তু 60 বছরের উপরে হয়ে গেলে সে আর কোনো লোনই পেতে পারে না। কারণ একটা মানুষের কাজ করার অফিসিয়াল সময়সীমা থাকে 60 বছর পর্যন্ত। কিন্তু কাস্টমারটা যদি ব্যবসায়ী হয়, তাহলে 60 বছর পার হলেও লোন পাবে। কিন্তু 60 বছর উপরে আর বিজনেস লোন হবে না, তখন সেটা হোম লোন বা মর্টগেজ লোন হবে। সেই ভেরিফিকেশন, সেই জাজমেন্ট আমরা করে নেবো, সেইগুলো নিয়ে তোমাদের প্রেশার থাকবে না কোনো রকম, বা চাপ থাকবে না। এটাকে বলে পেনশন লিড লোনটা, ভেরিফাই করা। পেনশন পেনশন লোনে লোনটার পেনশন লোনে ক্যাটাগরিটা এত তাহলে? পেনশন লোনে এত চাপ নিতে হবে না। 100টার মধ্যে 2টো কাস্টমার আছে পেনশন লোনের জন্য। স্যার, একটা ম্যাক্সিমাম, কোয়েশ্চেন তোমরা ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাস্টমার গুলো পাবে, পার্সোনাল লোন, ইনস্ট্যান্ট লোন, বিজনেস লোন, হোম লোন, মর্টগেজ লোন আর বিটি লোন, এগুলোই তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবে। তোমরা পেনশন লোন, সিসি লোন, ওটি লোন এত পরিমাণে পাবে না, তোমরা এত কাস্টমার আসবে না এর ক্ষেত্রে। স্যার, বলছি যে পেনশন কেউ যদি বেসরকারিতে চাকরি করে
সেক্ষেত্রেও ভালো ভালো কোম্পানি বা ভালো কোনো একটা হ্যাঁ, বেসরকারি সংস্থায় দেয়, করতো, তারাও পেনশন কিন্তু দেয়। পেনশন পায়। যদি তারাও তার তো সেরকম এলিজেবল। পেনশন স্কিম থাকে, যদি সেই কোম্পানি পেনশন স্কিম থাকে, তাহলে অবশ্যই সে কাস্টমার ওখান থেকে পেনশন লোন পাবে। আচ্ছা, মিনিমাম তাকে তাও পেনশন অ্যামাউন্ট কত হতে হয়? অ্যাটলিস্ট অন্তত 20,000 টাকা না হলে তো হয় না লোন। কারণ একটা লোন অ্যামাউন্ট তাকে 5 লাখ 6 লাখ টাকা যে দেবে, তা যদি 20,000 টাকা ইনকামই না থাকে, সে সংসার চালাবে কি আর ইএমআই দেবে কি? আচ্ছা। আচ্ছা, যদি কেউ 2-3 লাখ টাকা নেয় আর তার হয়তো 2-3 লাখ পেনশন টাকা আছে 10 থেকে পার্সোনাল লোন, 15। 2-3 আচ্ছা। লাখ টাকা পার্সোনাল লোন হয়, 2-3 লাখ টাকা হোম লোন হয় না, 2-3 লাখ টাকা মর্টগেজ লোন হয় না। কারণ একটা বাড়িতে হাত দিতে গেলেই 500 লাখ টাকা মিনিমাম খরচা পড়ে যায়। এই আচ্ছা, 2-3 লাখ টাকা লোন হয় না। 2-3 লাখ টাকা যদি তার লোন লাগে, সে খুব বেশি হলে পার্সোনাল লোন নিতে পারে, যদি তার পার্সোনাল লোন পাওয়ার মতো এলিজিবিলিটি থাকে সেই ক্ষেত্রে। সেটা আমরা তার ডকুমেন্টস ভেরিফাই করার পরে কনফার্ম করবো যে সে এলিজিবল কিনা। হুম হুম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার চলে আসি নেক্সট পয়েন্ট। আমরা যে কাস্টমারকে ফোন করব, আমরা কথাবার্তা কি বলবো, কি জিজ্ঞাসা করব, যেটা আমাদের প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে আমাদের কমিউনিকেট করতে হবে। ফার্স্ট অফ অল, আমরা যদি এখন ফোন করে বলি আমরা ক্যাপিটাল ম্যান সলিউশন থেকে বলছি, কাস্টমাররা কিচ্ছু বুঝতে পারবে না। কারণ অনেকে ডিএসএ, কর্পোরেট ডিএসএ এই ব্যাপারগুলো মানে জানেই না, বোঝেই না জিনিসটা। তো তারা প্রথমত নেগেটিভ ফিল করবে। তাই আমাদের যখন কল যাবে, কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের নাম নিয়ে কল যাবে। প্রত্যেকে আলাদা আলাদা ব্যাংকের নাম নিয়ে কল করে এখানে। প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যক্তিগত ব্যাংকের নাম থাকবে। তোমার একটা ব্যাংকের নাম থাকবে, অন্য কারো একটা অন্য ব্যাংকের নাম থাকবে। সেটা কোন ব্যাংকের নাম থাকবে সেটা আমরা বলে দেবো, যে তুমি এই ব্যাংকের নাম নিয়ে কল করো বা তুমি ওই অমুক ব্যাংকের নাম নিয়ে কল করো। একটা উদাহরণ দিয়ে বলছি। ওকে। হয়তো বলা হলো প্রিয়াঙ্কাকে যে তুমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম নিয়ে কল করবে, এবং দেখা গেল সুভদ্রাকে বলা হলো তুমি টাটা ক্যাপিটাল ব্যাংকের নাম নিয়ে কল করবে। তো তোমরা ডেলি বেসিস ওই ব্যাংকের নাম নিয়েই কল করবে। এবার ধরো কাস্টমার তোমাকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনি যে বলছেন টাটা ক্যাপিটাল থেকে কথা বলছেন, বা আপনি যে বলছেন আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কথা বলছেন, আপনি কি এই ব্যাংকের স্টাফ? তুমি হয়তো কাস্টমারটা ভাবলে মিথ্যা কথা বলবো, এই সরি, আমি যদি সত্যি কথা বলি, যদি আমাকে না বলে দেয় লোন লাগবে না, মিথ্যা কথা বলে দিই, তুমি বলে হ্যাঁ আমি তো স্টাফ। উনি হট করে বলে বসলো, আচ্ছা ম্যাডাম আপনার আইডেন্টি কার্ডটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। তখন তুমি কিন্তু বাধ্য হবে ফোনটা মুখের উপর কেটে দিতে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, একদম। কোনো ইয়েস মিথ্যে স্যার। কথা চলবে না, কোনো রকম মানে চতুরতা এখানে চলবে না, যেটা সত্যি সেটাই। কিন্তু আমরা বিজনেস স্ট্র্যাটেজিতে কাজ করব, যার জন্য আমরা প্রথমে ব্যাংকের নাম নিয়ে কথা বলছি। এবার কাস্টমার যখন আমাকে ক্রস ভেরিফাই করছে, স্যার অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লোন কর্পোরেট ডিএসএ, আমাদের সঙ্গে 50-এরও বেশি ব্যাংকে টাই আপ করা আছে, যেখানে সমস্ত সরকারি ব্যাংক বলুন, প্রাইভেট ব্যাংক বলুন, বা প্রাইভেট নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বলুন, সবাই আমাদের কাছে লিঙ্ক হয়ে আছে। আপনার পেপারস, আপনার প্রোফাইল অনুযায়ী যে ব্যাংকের সঙ্গে আপনার পলিসি ম্যাচ করবে, বা যেখান থেকে আপনার লোনটা তাড়াতাড়ি হবে, কম ইন্টারেস্টে লোনটা হবে, ম্যাক্সিমাম লোনটা আপনি পেয়ে যাবেন, আমি সেখান থেকে আপনাকে কাজটা করে দেবো। এবার আমি আপনার সঙ্গে কথা বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম নিয়ে। তো আমাদের তো ডিপার্টমেন্ট আলাদা থাকে। আমি মেনলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হয়ে অ্যাকচুয়ালি কাজটা করি। আপনি যখন আমাকে ফাইলটা দেবেন, আমি সবার আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু আপনার ফাইলটা পাঠাবো। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পলিসি অনুযায়ী ধরুন কোনো ক্ষেত্রে আপনার লোনটা হচ্ছে না, বা ওদের পেপার অনুযায়ী আপনার পেপার সাথে কোনো ক্ষেত্রে ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে তো আপনার তো লোনের প্রয়োজন থাকবেই। আমি তখন সেটা অন্য কোনো না কোনো ব্যাংক থেকে আপনাকে আমি কাজটা করিয়ে দেবো। এবার দিনের শেষে দেখুন, আপনার কিন্তু ব্যাংক ম্যাটার করবে না যে আমার এই ব্যাংক থেকেই লাগবে, স্পেসিফিক এই ব্যাংকই আমার দরকার। যে ব্যাংক আপনাকে লোন দেবে সেই কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে একটা প্রিয় ব্যাংক হয়ে দাঁড়াবে। তো কাস্টমার যদি লোনের দরকার থাকে, সে অটোমেটিকলি মোল্ড হয়ে যাবে তোমার কথায়, যে হ্যাঁ ম্যাডাম যেটা যা করলে ভালো হয় আপনি দেখুন জিনিসটা। তো অনেকে বলতে পারে, আচ্ছা আমি কি একটু এসবিআই থেকে লোন পেতে পারি, বা আমি কি একটু ইউনিয়ন ব্যাংক থেকে লোন পেতে পারি? হ্যাঁ, কেন পাবেন না স্যার, আমাদের সঙ্গে তো টাই আপ করাই আছে। আপনি যে ব্যাংক প্রেফার করবেন, আমি আপনার ফাইল সেই ব্যাংকেই প্রসেস করব। যদি সেই ব্যাংকের প্রোটোকলের সঙ্গে ম্যাচ হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, আমি সেই ব্যাংক থেকে করিয়ে দেবো। আপনার এগুলো নিয়ে চিন্তা করার আচ্ছা, দরকারই নেই। স্যার একটা কথা ছিল, মানে ক্রস বলো। কোশ্চেন সেরকম যদি কেউ এডুকেটেড হয়, অনেক ক্রস কোশ্চেন করে, সেক্ষেত্রে গুলো কি বলবো? আর আপনি যে কথাটা বললেন যে আমরা কোনো ব্যাংকের হয়ে মানে বলছি পাঞ্জাব ন্যাশনাল, তারপর সেকেন্ড কথাটা কি বললেন, ওটা যদি একটু ভয়েস করে দেন বা কোনো স্ক্রিপ্ট একটু লিখে দেন, ওই লাইনটা একটু ভালো হতো। ফার্স্ট অফ অল, এই যে কনভারসেশন হচ্ছে, এক সেকেন্ড, একটুখানি একটুখানি ধরো ফোনটা, একটু একটু ধরো ফোনটা, বলছি, ওয়েট। এই কল রেকর্ডিং হচ্ছে, এই সলদা কল রেকর্ডিং হচ্ছে, ওটা পাবে পরে রেকর্ডিংটা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে।
যে কনভার্সেশন আমি এতক্ষণ পর্যন্ত করে এসেছি বা যা করে চলেছি টোটালটাই রেকর্ডেড। তো যেটা হয়তো এখন ফোন কথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কথা হয়ে যাওয়ার পরে তোমাদের লিডারের কাছ থেকে রেকর্ডিংটা চেয়ে নিতে পারো, রেকর্ডিং শেয়ার করে দেবে। সেই রেকর্ডিংটা একবার রিপিট, একবার কেন 10বার তোমরা রিপিট শুনে শুনে নিতে পারো জিনিসটা। ঠিক আছে? আচ্ছা স্যার আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা যেহেতু লোন কর্পোরেট দিয়েছে, তো কাস্টমার যখন ক্রস কোয়েশ্চেন করবে যে স্যার অ্যাকচুয়ালি আমি আপনার সঙ্গে কথা বলছি অমুক ব্যাংকের তরফ থেকে, যদি সে বলে যে আপনি কি ব্যাংকের স্টাফ, না স্যার আমি অ্যাকচুয়ালি অমুক ডিএস থেকে কথা বলছি, আমাদের কর্পোরেট ডিএস এর নাম হচ্ছে এই ক্যাপিটাল ম্যান সলিউশন, আমাদের অফিস এখানে, আমরা আপনাকে এই লোনটা পাওয়াতে সাহায্য করব, আমাদের সঙ্গে সমস্ত ব্যাংকের সঙ্গে টাই আপ করা আছে। এবার আপনি যদি আমাকে বলেন যে আমার অমুক ব্যাংকের থেকে লোনটা চাই, আমি সেটাও ব্যবস্থা করবো, বা আপনি যদি বলেন যে আপনি যেখান থেকে ভালো হয় আমার লোনটা আমাকে করে দিতে হবে, আমি সেটা সেই মতো ব্যবস্থা করব। এবার আমাদের প্রত্যেকটা টেলিকলিং ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমাদের ডিপার্টমেন্ট ব্যাংক ভাগ ভাগ করা থাকে। যেমন আমি এই ব্যাংকের হয়ে কাজটা করি মেনলি। তো এইভাবে কাস্টমার যদি বুঝিয়ে দেওয়া হয়, কাস্টমারের মধ্যে কোনো কনফিউশন কিচ্ছু থাকবে না। আচ্ছা স্যার, এই মানে আমি তো অনেক জায়গায় অনেক টেলিকলার হিসেবে কাজ করেছি, তো সেইখানকারই একটা কোয়েশ্চেন কমন যেটাই উঠে আসে যে আপনি বলো, আমার ডাটাটা কোথায় পেলেন। আমি জানি হয়তো এখানেও আসবে, তো সেক্ষেত্রে কি উত্তর দেবো? সেখানে তুমি কি বলতে? সেখানে বলতে বেশিরভাগ যতগুলোই করেছি ওদের অ্যাড চলতো, তো তার এগেনস্টে ওরা কোয়ারি করতো যে আমার এটা লাগবে বা আমি এটা সম্বন্ধে জানতে চাই, তাই তাকে কল করা হতো। প্রথম কথা হচ্ছে আমাদের কোম্পানি তো অ্যাড চলে, সেটা সব সময় না, ভ্যারি করে। ঠিক আছে? তো যখন অ্যাড চলবে তার ডেটাবেস দেওয়া হবে অবশ্যই, সেটা ওইভাবেই বলবে। কারণ সেটা বলার থেকে কাস্টমার নিজেই বুঝতে পারবে কোম্পানির নাম বললেই, যেহেতু সে কোম্পানি দেখেই অ্যাডভার্টাইজমেন্টের রিপ্লাইটা করছে। আর ম্যাক্সিমামটা থাকে হচ্ছে ডেটাবেস। স্যার অ্যাকচুয়ালি আমাদের কাছে ডেটাবেস থাকে, আমরা ডেটাবেস অনুযায়ী আমরা র্যান্ডম কলিং করি। ওকে। তো আপনার ব্যাপারে তো আমি কোনো ডিটেলস জানি না, আপনার মতো আমি সারাদিন আরো অনেক কাস্টমার সাথে কথা বলছি। তো আমরা আপনাকে অফার করছি, যদি আপনার নিড থাকে লোনটা, তাহলে আপনি আমাকে নিশ্চয়ই এভাবে আমাকে ডিটেলস বলবেন বা আমাকে জানাবেন, তখন আমি আপনার সঙ্গে ফার্দার ডিটেলসে কথা বলবো। এবার আমাদের তো এক একটা লোনের এক এক রকম প্রসিডিওর থাকে। ব্যক্তিগত লোন হলে যেমন আপনাকে কোনো দৌড়দৌড়ি করার দরকার পড়বে না, অনলাইনের মাধ্যমে আপনার কাজটা হয়ে যাবে। এবার যদি আপনার হোম লোন দরকার থাকে, তখন আপনার সঙ্গে আমি যতই ফোনে কথা বলি না কেন, আপনার তখন ডকুমেন্টস যেগুলো লাগবে এগুলো জেরক্স কপি নিয়ে আপনাকে আমি ডাকবো, আপনাকে আসতে হবে অফিসে, এসে আপনি ডকুমেন্ট জমা করবেন। এবার সেটা আপনার সঙ্গে আমি যতক্ষণ ডিটেলসে কথা বলবো, আমি তো আপনাকে গাইড করতে পারবো না। এবার কাস্টমার স্বাভাবিক তখন তোমাকে বলবে যে হ্যাঁ বলুন আপনি কি জানতে চান, কিংবা না আমার দরকার নেই এখন। আচ্ছা, ক্লিয়ার যদি কেউ হয়েছে? না আমার এখন কোনো দরকার নেই লোন, বা সেই লোকটা কোনো ইন্টারেস্টেড দেখাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো ওগুলোকে সমস্যা আচ্ছা নেই। বেশ ঠিক আছে বলে রেখে দিতে হ্যাঁ, হবে তো স্যার? থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। যদি আপনার কোনো চেনা জানা কারো যদি লোনের দরকার থাকে, আপনি আমার নাম্বারটা থাকে কাইন্ডলি শেয়ার করে দেবেন, বা ভবিষ্যতে আপনার দরকার হলে আপনি আমার নাম্বার একবার ফোন করে নেবেন। এইভাবে বলে কলটা কেটে দেবে। ঠিক আছে। হতে পারে তোমার লাস্ট কথা তার ভালো লেগে গেল, সে পরবর্তী দিন তার কোনো বন্ধুকে তোমার নাম্বারটা শেয়ার করে দিল। কারণ আমাদের এই ডিপার্টমেন্টে কিন্তু মানে রেফারেন্সের মাধ্যমে কিন্তু নিজেদের জায়গা তৈরি হয়ে যায়। ওকে ওকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা। যে আমাদের বিভিন্ন ব্যাংকের থেকে ডেটাবেস আসে, আমরা তার উপর বেস করে কাস্টমারদেরকে কলিং করি বা কথা বলি। অফিস লোকেশন বারাসাত। ওকে। আমাদের নিউ মার্কেটও আছে, বিভিন্ন জায়গাতেও আছে, ম্যাক্সিমামটা আমরা প্রেফার করি বারাসাত। এবার কাস্টমার লোকেশনের উপর ডিপেন্ড করে সেটা। এবং এটার এখানে তো তোমাদেরকেই সবকিছু করে ফেলতে হবে না, তোমার শুধু লিডটাকে জেনারেট করবে প্রথমে, ফার্স্ট স্টেজ। কারণ তার বাইরে তোমার এই মুহূর্তে কিছু বুঝতেই পারবে না, কারণ পুরোটাই তোমাদের কাছে নতুন কনসেপ্টটা। লিড জেনারেট করার পরে আগামী 72 ঘন্টার মধ্যে সেই লিড ভেরিফাই হবে আমাদের ডিপার্টমেন্ট থেকে। মানে আবার কল যাবে তার কাছে, যে এইভাবে কলটা যাবে যে আপনি কি অমুক কথা বলছেন, আপনার সঙ্গে অমুক দিন প্রিয়াঙ্কা ম্যাডামের কথা হয়েছিল অমুক ব্যাংকের লোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আপনি এই বলেছিলেন। কাস্টমার যদি সঠিক হয় তাহলে সে সেইভাবে রিপ্লাই করবে, আর সে বেটি হলে বলবে না আমার এখন লাগবে না, মানে তোমার সঙ্গে টাইম পাস করেছিল হয়তো সেই মুহূর্তে। তখনই কি তোমার কাছে ফাইনাল আপডেট যাবে, তোমার লিড কতটা পজিটিভ রিপ্লাই এসছে, কতটা নেগেটিভ রিপ্লাই এসে, তখনই লিড হিসেবে কাউন্ট হবে। বোঝা গেল? এবার কেন আমাকে দিন আমি বলেছিলাম হোম লোন বা মর্টগেজ লোন, হোম লোন বা মর্টগেজ লোনের ক্ষেত্রে মিনিমাম দুটো কাস্টমারের লোন ডিসবার্সমেন্ট থেকে তোমাদের ইনসেনটিভ স্ল্যাব কিন্তু চালু হয়ে যাবে, দুটো লোন ডিসবার্সমেন্ট থেকে। যার যেটা স্যালারি সেটা আলাদা, তার বাইরে দেখা গেল তুমি সারা মাসে লিড দিয়েছো, প্রত্যেকে চেষ্টা করবে ডেলি অ্যাভারেজ যেন মিনিমাম 5টা করে লিড ওঠে, এটা তোমাদের জন্য খুব ভালো। মিনিমাম 5টা, যে টাইপের লিড উঠুক না কেন, হোম মর্টগেজ বিজনেস যে টাইপের লিড উঠুক না কেন, তার মানে তোমরা কাজ করছো 26 দিন, আমি
25 দিন ধরলাম, 5-25 জন 125, মানে 125টা তোমরা লিড তুলেছো, মানে 125 জন বলেছে লোন লাগবে, রাইট? হ্যাঁ এই 125 জনকে যখন আমরা ভেরিফাই করলাম, ওখান থেকে দেখা গেল 25 জন বাদ চলে গেল, পড়ে থাকলো 100 জন। সেই 100 জনকে আমরা এবার ডকুমেন্টেশন লিস্ট পাঠালাম, এটা ওটা লাগবে, তার মধ্যে থেকে 50 জন ডকুমেন্টস রেডি করতে সময় নিয়ে নিল, আর বাকি 50 জন ডকুমেন্টেশন রেডি করে দিল। সেই 50 জনের মধ্যে থেকেও আবার কিছু ফাইল ব্যাংকে যাবে, কিছু ফাইল আটকাবে, এই করতে করতে দেখা গেল তোমাদের সেই মাসে 4টে কাস্টমারের লোন ডিসবার্স হয়েছে, 4টে কাস্টমারের। তো সেই 4টে কাস্টমার যদি লোন ডিসবার্স হয়, তোমরা যে যা স্যালারি তো পাবেই, প্লাস 2টো কাস্টমারের পর থেকে যে তুমি বলেছি, পার কাস্টমারে এক্সট্রা তোমরা 5000 করে ইনসেন্টিভ পাবে, এক্সট্রা 5000 ইনসেন্টিভ। সেই এক্সট্রা 5000 ইনসেন্টিভ তোমরা পাবে হোম লোন, মর্টগেজ লোন এবং বিটি লোন, এই 3টে লোনের উপরে। মানে তোমরা তোমাদের স্যালারি প্লাস 4টে কাস্টমারে এক্সট্রা আরো 4-5 20,000 টাকা, এটা তোমরা এক্সট্রা ইনসেন্টিভ পাবে। ইনসেন্টিভ স্ল্যাবটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। Yes, sir. পার্সোনাল লোন বিশ্লেষণের ক্ষেত্রে ইনসেন্টিভ স্ল্যাব থাকে 2টো কাস্টমারের পর থেকে 1000 করে, আর হোম লোন মর্টগেজ লোনের ক্ষেত্রে থাকে 5000 করে। এবার দেখা গেল কারোর 1 কোটি টাকাটা লোন ডিসবার্স হয়ে গেছে, 1 CR প্লাস, একটাই কাস্টমার হয়ে গেছে 1 কোটি টাকা, তার দুটো হয়নি। কোম্পানি তার ওভারঅল পারফরমেন্স চেক করবে, তখন সারা মাসে সে তার কাজটা কতটা রেডি করেছে, সে ছুটি ছাড়া করেছে না সে ফাঁকি মেরেছে, তার লিডারের কাছ থেকে আপডেট নেবে, পুরো মাসে আপডেট নেবে। দেখলো না সে তার প্রপার কাজটা করেছে, তার একটাই কাস্টমার হয়েছে, আর একটা কাস্টমারই তার লোন পেয়ে গেছে ভালোভাবে। দেখা গেল তার স্যালারির সঙ্গে তাকে আরো এক্সট্রা 10-15 টাকা ইনসেন্টিভ দিয়ে দিল। এগুলো আনএক্সপেক্টেড, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ডেলি বেসিস আমার কাজটা প্রপারলি নিয়ম করে পালন করতে হবে, কারণ পুরোটাই কিন্তু কোম্পানির রেকর্ডে থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবার আমি স্যার যখন বলছি কাস্টমারকে, হ্যাঁ ইনস্ট্যান্ট লোনের ক্ষেত্রে কি কোনো ইনসেনটিভ আছে? আছে, 2টো ডিসবার্সমেন্টের পর থেকে, ওই যে বললাম ইনস্ট্যান্ট পার্সোনাল বিজনেস, 2টো ডিসবার্সমেন্টের পর থেকে পার কেসে 1000 টাকা করে। ঠিক আছে। মানে যখন তোমার 2টো হয়ে যাবে 1000 প্লাস 1000, তুমি 2000 পেয়ে গেলে। বাট একটাতে কিছু নেই, মিনিমাম 2টো করে ডিসবার্সমেন্ট ম্যান্ডেটরি। এই কাউন্টডাউনটা থাকবে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। আচ্ছা। আমি যত বেশি লিড তুলতে পারবো, অটোমেটিকলি আমি তত বেশি ডিসবার্সমেন্টের দিকে পৌঁছে যাবো। কারণ লিড তোলার উদ্দেশ্য কেন, মানুষটা লোন পাওয়া না তো, ওই লিডটা ভেরিফাই হবে, ওই ডকুমেন্টসটা পিক আপ হবে, ওই ফাইলটা ব্যাংকে লগ ইন হবে, ওটা স্যাংশন হবে, দেন ডিসবার্সমেন্ট হবে। তার জন্য আমাদের ডেলি বেসিস প্রপারলি নিয়ম মেনে কাজটা করতে হবে। আর যত বেশি কাস্টমারকে তুমি লোন পাওয়াতে সাহায্য করবে, তারা তোমার কাছ থেকে উপকৃত হচ্ছে, মনে রাখবে ওরা তোমাকে আরো বেশি বেশি করে রেফারেন্স দেবে, তার বন্ধু বান্ধব বিভিন্ন রেফারেন্স তোমাকে দিয়ে দেবে, কারণ সে তোমার কাছ থেকে উপকারটা পেয়েছে, সে তোমার কাছ থেকে কোনো রকম ফ্রড হয়নি কোনোভাবে। তো তোমার প্রতি তার একটা বিশ্বাস চলে আসবে অটোমেটিকলি। এটা হয় আমাদের ডিপার্টমেন্টে। তো আমি একদম শেষ অপশনে চলে এসেছি, সেটা হচ্ছে স্পিচ, কাস্টমারকে স্পিচ কি করা হবে। তো আমি একটা ব্যাংকের নাম নিয়ে উদাহরণ দিয়ে কথাটা বলছি। গুড মর্নিং স্যার, আমি টাটা ক্যাপিটাল লোন ডিপার্টমেন্ট থেকে আপনার সঙ্গে প্রিয়াঙ্কা কিংবা সুভদ্রা কথা বলছি। স্যার আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব অল্প সময়ে এবং স্বল্প ইন্টারেস্টে, ওয়ার্ডটা গুলিয়ে ফেলবে না, অল্প সময়ে এবং স্বল্প ইন্টারেস্টে আপনাকে আমরা হোম লোন, মর্টগেজ লোন, ব্যালেন্স ট্রান্সফার লোন প্রোভাইড করতে পারবো। কাউকে চট করে পার্সোনাল লোন, বিজনেস লোন, ইনস্টল লোনের কথা নিজে থেকে বলবে না, কারণ তোমরা জানো যে হোম লোন, মর্টগেজ লোনে তোমাদের ইনকামটা কিন্তু বেশি, তাই তো, হুম। অনেক বেশি। কিন্তু ওইটা তোমরা যদি আগে থেকে পার্সোনাল বিজনেস বলে দাও, তাহলে ওরা আর হোম মর্টগেজে যাবে না, ওরা ওটার দিকেই চলে যাবে। তাই আগে বলবে স্যার হোম লোন, মর্টগেজ লোন, ব্যালেন্স ট্রান্সফার লোন করানো হয় 10 থেকে 12 দিনের মধ্যে। স্যার আমি কি জানতে পারি আপনার এই মুহূর্তে কি এই টাইপের কোনো লোনের রিকোয়ারমেন্ট আছে? এবার যদি সে তোমায় বলে হ্যাঁ আছে, কিন্তু ম্যাডাম পার্সোনাল লোন হবে না বা বিজনেস লোন হবে না, হ্যাঁ হবে, আপনার যদি প্রোফাইল ম্যাচ করে অবশ্যই হবে, আপনার তাহলে ডিটেলসটা আমাকে একটু বলুন কি আছে কি ব্যাপার, আমি তাহলে শুনি পুরো বিষয়টা। ও যদি নিজে থেকে বলে তখন তুমি সেটা এন্টারটেন করবে, তার আগে পর্যন্ত নয়। বুঝে গেল? হুম। কারণ ম্যাক্সিমাম কাস্টমার এই টাইপের লোনে স্যার ইন্টারেস্ট বেশি এখন দেখতে যায়। আপনি বললেন আমাদের কাজ হচ্ছে লিড জেনারেট করা, মানে তার কাছ থেকে এই কথাগুলো বলার পর যদি সে হ্যাঁ বলে, তাহলে তার বেসিক কিছু ডাটা কালেক্ট করে আপনাদেরকে দেওয়া, এইটুকুনি তো কাজ, না তার? নাম, না তার বাইরে কিছু না। নাম, মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার, তার লোকেশন, সে কত টাকা আচ্ছা, লোন কি চাইছে, লোন চাইছে? সে কি ধরনের লোন চাইছে, তার সোর্স অফ ইনকাম কি রয়েছে, তার মাসিক ইনকাম কত। এবং সব এইটুকুনি। থেকে বড় জিনিস, যখন তুমি কারোর সঙ্গে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট কথা বলছো, আমরা মানুষের সাথে কথা বললে অপোজিটের মানুষটার কথাবার্তা শুনলে কিন্তু বুঝতে পারি সে কতটা নিট নিয়ে আমার সাথে কথাটা বলছে, তাই তো বোঝা একদম কথার মধ্যে একদম। দিয়ে। হ্যাঁ হ্যাঁ। সেটার সেই অনুভূতিটা প্রকাশ করবে একটা লাইনে,
যে কাস্টমারের নিড সেরকম একটা দেখতে পেলাম না, বা কাস্টমারের ভীষণ নিড আছে, ভীষণ আর্জেন্ট দেখাচ্ছে, বা কাস্টমার কথাবার্তা বললো লোনটা এখন মানে লোনটা এক্ষুনি হলে ভালো হয় এরকমটা মনে হলো না, তাহলে আমাদের ভেরিফাই করতে খুব সুবিধা হবে। বেশ বেশ, ঠিক আছে। হতেই পারে তোমার ওটা 50টা লিডের মধ্যে 30টা কাস্টমার পরের মাসে ঘুরে গেছে, আর পরের মাসে তোমার ভগবান ভাগ্য সার দিচ্ছে না কোনো রকম ভাবে, বারবার ফেলিওর হয়ে যাচ্ছ, সেই সময় তোমার এই মাসে 30টা ব্যাকআপ লিড তোমার ডিসবাস হয়ে গেল, অটোমেটিকলি তুমি ইনসেন্টিভ দরকারে চলে যাবে। আচ্ছা, বেশ। বুঝে গেল? স্যার, আর ইনসেনটিভ গুলো তো পরের মাসের স্যালারির সঙ্গে এখানে কাউন্ট হয়? না অনেক একদম। জায়গাতে না দেখেছি না 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 না, স্যালারির সাথে কাউন্ট হয়ে যাবে। স্যালারির সাথে। ঠিক আছে স্যার। এখানে এরকম ব্যাপার না, এই মাসে ইনসেন্টিভ আর্ন করলে 3 মাস পরে গিয়ে টাকা পাবে, তুমি যেটা একটু আগে বলতে চাইছিলে, তাই তো? না না, মানে আমি একটা জায়গায় করেছিলাম, পুজোর আগে সেখানে করেছিলাম, সেটা শেয়ার মার্কেটের ছিল। ওটা ওদের ছিল যে ইনস্ট্যান্ট দিত, যে অ্যাপ্রুভ হয়ে গেল সমস্ত কিছু, ওদের যে না না, কাজটা করার জন্য আমাকে হায়ার করেছিল, বুঝতে দেন বুঝতে ওরা হয়তো পেরেছি। পরের দিন দিয়ে দিল। কারণ কোনো রকম কোনো অফিসিয়াল এতে ওইভাবে ইনস্ট্যান্ট কিছু দেয় না, তোমার ইনস্ট্যান্ট সব কাউন্ট হয়ে থাকবে, তুমি তোমার প্রাপ্য টাইমে প্রাপ্যটা পেয়ে যাবে। ইনস্ট্যান্ট তারাই পায় যারা অ্যাকচুয়ালি এই কোম্পানিতে কমিশন বেসিসে কাজ করে, যেটাকে এক কথা বলে নো ওয়ার্ক নো পে। সে তার মতো একটা ফাইল সে জোগাড় করে দিল, সেখানে কোম্পানি কোনো ডেটাবেস দেয় না, সে তার মতো মার্কেটে ঘুরে বিভিন্ন রেফারেন্স কাজে লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে সে একটা ফাইল কালেক্ট করলো যার লোন অ্যামাউন্ট 20 লাখ টাকা, সে সেটা কোম্পানিকে দিল, কোম্পানি সেই কাস্টমারের লোনটা বার করে দিল কোনো ব্যাংকের থেকে, এবার সেই কাস্টমার থেকে সে একটা ইনকাম করলো, ওখান থেকে কোম্পানি থেকে যার যে প্রাপ্যটা থাকবে সে সেটা ইনস্ট্যান্ট পেয়ে যাবে লোন ডিসবার্সমেন্ট হওয়ার 3 দিনের মধ্যে। ওটা যারা কমিশন হোল্ডার তাদের জন্য। ঠিক আছে স্যার। তো কাস্টমারকে যখন তুমি জিজ্ঞাসা করলে আপনার প্রয়োজন আছে কিনা লোনটার, তো সে নিশ্চয়ই বলবে আমার প্রয়োজন আছে। ওকে স্যার, তো আমি কথা বলার সুবিধার্থে আপনি কি জানতে পারি যে আপনার শুভ নাম কি আছে, বা যদি তুমি ডেটাবেসে নামটা দেখতে পেয়ে যাও আমি কি অমুক অমুকের সাথে কথা বলছি বা আপনি কি অমুক কথা বলছেন, তুমি নামটা জেনে গেলে। স্যার, আপনি এখন বর্তমানে মোটামুটি কত টাকা মতো লোনের প্রয়োজন আছে জানতে পারি স্যার? কেউ বলবে 2 লাখ, কেউ বলবে 10 লাখ। আচ্ছা আচ্ছা, 10 লাখ বা 2 লাখ যাই বলুন না কেন, স্যার লোনটা অ্যাকচুয়ালি আপনার কি পারপাসে লাগবে? মানে আপনি বাড়ি বানাবেন বা ফ্ল্যাট কিনবেন, বাড়ি মর্টগেজ করবেন, যেহেতু তোমাদের মোটিভ হোম মর্টগেজ লোন, তাই ঘুরিয়ে ফিরিয়ে এই দিকেই কথাবার্তাটা বলার চেষ্টা করবে। এবার সে যদি আচ্ছা, পার্সোনাল লোন চাই, সে নিজেই বলবে না আমি চাকরি করি, আমি পার্সোনাল লোন চাইছিলাম, আমি এসব লোন চাইছিলাম না। এবার কেউ বলবে আমার সব কিছু আছে, এই সরি আমার লোন দরকার কিন্তু আমার কাছে কোনো পেপারস নেই, তো তুমি নিশ্চয়ই তখন বুঝতে পারছো এই কাস্টমারের হলে হয়তো ইনস্টল লোনটা হতে পারে, কারণ বলছি তো কোনো পেপারস নেই। এগুলো তোমাকে বুঝতে হবে কথার মাধ্যম দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু কিছু বুঝবে না তার কি লোন হবে অ্যাকচুয়ালি, ও ওর মতো চেয়ে বসে থাকবে। তা আমাদেরকে বিচার করে নিতে হবে যে এই লোনটা পাওয়ার যোগ্য। এবার তুমি জিজ্ঞাসা করলে এই জিনিসগুলো পয়েন্টগুলো যে স্যার কত টাকা লোন প্রয়োজন, কি পারপাস লোন প্রয়োজন। আচ্ছা স্যার, আপনি কোন লোকেশন থেকে কথা বলছেন আমাদের সাথে? অনেক সময় অনেক অদ্ভুত টাইপের লোকেশন চলে আসে, এগুলো আমরা বুঝতে পারি না, তখন তার সঙ্গে পোস্টাল পিনকোডটা নিয়ে নেবে, এটা পরবর্তীকালে তুমি গুগলে গিয়ে সার্চ করলে ওই লোকেশনটা ওখানে শো করে যাবে। বোঝা গেল? বেশ। কেউ বলে আমার বাড়ি বর্ধমান, কেউ বললো আমার বাড়ি শিলিগুড়ি, কেউ বলে আমার বাড়ি কলকাতা, তো আমরা তো সবাই সব লোকেশন ওইভাবে চিনতে পারি না, তো লোকেশনটাও নিয়ে নেবে কাস্টমার, সরি লোকেশন না, যে কোনো লোকেশনে পিনকোড। বললেই তো আপনি বলেছেন যে হয়ে যাবে লোন। কিন্তু লোকেশনও তো আমাকে জানতে হবে, সব হ্যাঁ, লোকেশনে তো সেটাই সব হবে বলছি। না। মানে আজকে তোমার ওয়েস্ট বাড়ি থেকে বেঙ্গল লোকেশনের মধ্যে হলেই তো হয়ে বলে যাবে। দিচ্ছি, আজকে তোমার বাড়ি তুমি দেখা গেল একটা হোম ডেলিভারি কাজ করছো, তুমি তোমার এরিয়া থেকে 25 কিলোমিটার দূর পর্যন্ত ডেলিভারি করাচ্ছ, তোমার বাড়ির পাশে 1 কিলোমিটার দূরে যদি কেউ বলে আমাকে দুটো ডাল ভাত দিয়ে যান, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে ডেলিভারি করিয়ে দেবে, কারণ তুমি তোমার কস্টিং অ্যামাউন্ট চলে আসছে। এখন কেউ 15 কিলোমিটার দূরে গিয়ে বললো দুটো ডাল ভাত লাগবে, তখন তুমি দুটো জিনিস বলবে কাস্টমারকে, এক, দেখুন এত দূরত্বে তো দুটো হবে না, আপনাকে 10টা নিতে হবে অন্তত, নাহলে আমার পোষাবে না, আদারওয়াইজ আমি দুটো ডেলিভারি করবো, আপনার এই ডেলিভারি চার্জটা পে করতে হবে। যদি বলে না আমি তো এত টাকা ডেলিভারি চার্জ দেবো না, বাকিতে যেটা দিতে হয় ওটাই আমি দেবো, তুমি তখন যাবে পকেটে পয়সা খরচা করে ডেলিভারি করতে? না, একদম না। তোমার কস্টিং যদি না বসে তুমি যাবে কেন? তো কাস্টমারের কাছে ব্যাংক তখনই পৌঁছবে যখন ব্যাংকের মনে হবে যে এই দূরত্বে গিয়ে আমার কাজ করাটা প্রফিটেবল। মানে কাস্টমারের যদি লোকেশন কলকাতার মধ্যে হয় 5-6 লাখ টাকাও হোম লোন মর্টগেজ লোন দিয়ে দেবে। আর যখন দূরত্ব বেশি হয়ে যাবে, মানে ব্যাংক কলকাতায় কাস্টমার বাড়ি বর্ধমান, তখন হয়তো লোন অ্যামাউন্টটা 5-এর জায়গায় 10 হতে হবে। লোন হয়তো ওটাই আমি লোকেশন হয়তো চেষ্টা করছি। শিলিগুড়ি, মালদা, তখন হয়তো অ্যামাউন্টটা হতে হবে 10-এর জায়গায় 15 বা 10-এর জায়গায় 20, ভ্যারি করবে। কিন্তু অবশ্যই অল ওভার ওয়েস্ট বেঙ্গলই কাজ হবে। এগুলো প্রোফাইল ওয়াইজ ভ্যারি করবে, যেগুলো সিনিয়র যারা থাকবে তারা বলে দেবে যে কোনটা কি হবে বা কি ব্যাপার। ঠিক আছে স্যার। তোমরা কাস্টমার কাছ থেকে লোন অ্যামাউন্ট জানলে, রিকোয়ারমেন্ট অ্যামাউন্ট, কি পারপাসে চাইছে সেটা জানতে পারলে, তার নামটা জানলে, তার লোকেশন জানলে, তার মোবাইল নাম্বার অলরেডি শো করছে, তার কাছ থেকে অল্টারনেটিভ নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে। স্যার যদি কোনো অল্টারনেটিভ নাম্বার থাকে একটু কাইন্ডলি বলবেন, কারণ আমরা একটা মোবাইলে দুটো করে সিম ব্যবহার করি,
যখন একটা সিমে আমরা কথা বলি অন্য সিমটা নট রিচেবল হচ্ছে, অল্টারনেট নাম্বার থাকলে আমরা অল্টারনেট নাম্বারটা তো যোগাযোগ করে নিতে পারবো এমার্জেন্সি পারপাস। আচ্ছা, বোঝা বেশ। গেল? হুম। এবার যখন কাস্টমার এবার এবার সব থেকে একটা বড় জিনিস, যেটা আগের দিন আমি বলেছিলাম কিনা মনে পড়ছে না, সেটা তোমরা বলো। রেট অফ ইন্টারেস্ট নিয়ে কথা হয়েছিল, লোনের রেট অফ ইন্টারেস্ট না স্যার। লিখে নো নাও। স্যার। এটা ভাইটাল, এটা তো প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে, যে কোন লোনে কিরকম রেট অফ ইন্টারেস্ট লেখো। হোম লোনের রেট অফ ইন্টারেস্ট শুরু হচ্ছে 7.50 থেকে। এটা আমি একটুখানি কনফিউজ আছি, 7.50 না 8.50, এটা 7.50 লিখো না, এটা একটু ধরো আমি জেনে বলছি, ঠিক আছে? আমি অ্যাকচুয়াল রেটটা আমি জেনে বলছি, এখন কত রেট চলছে আমি জেনে বলছি, একটু একটু লাইনে থাকো। ওকে। এমনি নর্মালি তোমরা এটা লেখো যে হোম লোন মর্টগেজ লোনের রেট অফ ইন্টারেস্ট ব্যাপারটা লেখো, আমি বাকিটা বলছি, ওয়েট। আমার আজকে শেষ হয়ে গেছিল। কি আমি রিচার্জ করলাম, তোমার রিচার্জ পুরোটাই ফোন করলো। ফ্রি হয়ে গেছে, দিয়ে দাও। হ্যাঁ, হোম লোনের রেট অফ ইন্টারেস্ট লেখো 7.4 থেকে শুরু, ইয়ারলি পার অ্যানাম 7.4। ওকে স্যার। মর্টগেজ লোনের রেট অফ ইন্টারেস্ট লেখো। মর্টগেজ লোনের রেট অফ ইন্টারেস্ট শুরু হচ্ছে স্যার ইয়ারলি 9. 7.4 মানে হচ্ছে 1,00,000 টাকায় 7,400। এরকম, কিন্তু অঙ্কটা এতটা সহজ নয়, আর ব্যাংকের অঙ্ক ভাবতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর মধ্যে জিএসটি, ট্যাক্স, সেন্ট্রাল জিএসটি, জিএসটি, অনেক রকম ধরে অনেক রকম ক্যালকুলেশন এখানে ইন্টারেস্ট চাপে। বাট নর্মাল অঙ্কে দেখতে গেলে 1,00,000 টাকায় 7,400 টাকা। আচ্ছা। এই এটা কিভাবে ভ্যারি ইন্টারেস্টটা করে? কিন্তু মান্থলি নয়, ভ্যারি করে হচ্ছে কাস্টমারের প্রোফাইলের উপরে। সবাই যে 7.4% হবে এর কোনো মানে নেই, কারো 10% হতে পারে, কারো 12% হতে পারে। তো আমরা যখনই আচ্ছা। কাস্টমারকে কথা বলবো তখনই সব থেকে কমটা দিয়ে কথা বলবো, যেটা শুনতে শ্রুতি মধুর ওকে। লাগে। আর যদি হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ। শ্রুতি কঠোর হয়ে যায় তখন কাস্টমার তোমার সঙ্গে কথা বলবেন, বলবে না না এত ইন্টারেস্টে লোন নেবো না। ধরো তোমার দোকানে আমি একটা জামা কিনতে গেলাম, বললাম ম্যাডাম এই জামাটার দাম কত? তুমি বলে বেশি হ্যাঁ না স্যার, এই 5,000 টাকা। আমি আগেই পালিয়ে যাবো, যে 5,000 টাকা তোমার বাজেটেই পড়ে না, হ্যাঁ কারণ আমার পকেটে আছে 500 টাকা। তাহলে তোমার হ্যাঁ এখন কি হ্যাঁ প্রশ্ন হ্যাঁ। করা উচিত, স্যার আপনি কেমন হুম বাজেটের হুম। মধ্যে চাইছেন বলুন। বাজেটের এবার তুমি মধ্যে আমাকে চাই। 500 টাকা শুনে 500 টাকারই মাল দেখাবে, এবার আমার ভালো লাগছে না, স্যার একটু হুম। বাজেটটা বাড়বো এরকম। 800-900, হ্যাঁ দেখান। তুমি আমাকে আস্তে আস্তে মেন্টালি প্রিপেয়ার করছো ওই জায়গাটায়, তখন গিয়ে কিন্তু একটু 5,000 একটু টাকা একটু করে। ঠিকই দেখবো, একটু একটু করে, রাইট? এখানেও সেম 7.4 দিয়ে শুরু হবে। এবার যদি কাস্টমার ক্রস ভেরিফাই করে, আচ্ছা আমি কি 7.4ই পাবো? না স্যার, এখানে ফিক্সড বলে কিছু হয় না, এটা ভ্যারি করে। আপনার প্রোফাইল, আপনার পেপার সবকিছু ভ্যারি করবে। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে আপনি ডেফিনেটলি এই রেটেই আপনি লোনটা পাবেন। এবার দেখা গেল আপনার কোনো জায়গায় গন্ডগোল আছে, আপনার লোন হওয়াটাই চাপের, হয়তো আমি এদিক ওদিক করে লোনটা আপনাকে বার করে দিলাম, তখন রেটটা আপনার হয়তো বাড়লো, হয়তো আপনার 7.4 এর জায়গায় 8, 8.5 হলো। বাট মাত্রাতিরিক্ত কিছু হবে না। আর এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি যে একজন সার্ভিস প্রোভাইডার, এটা আমার দায়িত্ব যে আপনাকে যতটা কমে আপনাকে আমি জিনিসটা করিয়ে দেবো। তুমি সবসময় কাস্টমারকে এটা ফিল করাবে আপনার জন্য আমি অলওয়েজ আছি, আপনি এসব নিয়ে একটা চাপ নেবেন না, মানে তোমার তার কাঁধে ভরসার হাতটাকে তুলে দিতে হবে। খুব ইজিলি হয়ে যাবে, স্মুথলি ব্যাপারটা। একদম ঠিক আছে। মানে হোম ভরসা লোনের যাতে করতে পারে সেরকম ভাবে। দেখো ফার্স্ট কথা, আমি এইভাবে বোঝাচ্ছি, তোমরা আমাকে চেনো না জানো না, আমার সঙ্গে কথা বলছো, হুম। এবার আমার কথা তোমরা বিশ্বাস করছো, নিশ্চয়ই আমার কথার মধ্যে সেই বিশ্বাসযোগ্যতার কিছু পাচ্ছ বলে বিশ্বাস করছো। হ্যাঁ হ্যাঁ। সেম কাস্টমার তোমাকে চিনছে না জানছে না, তোমাকে দেখতেও পাচ্ছে না, তোমার সাথে যখন কথা হ্যাঁ। বলছে তোমার কিন্তু একটা ইমাজিন করছে হুম। যে ম্যাডাম হ্যাঁ। এরকম দেখতে, ম্যাডাম এইভাবে কথা বলছে, এই ব্যাপার, এই যে ভাবনা, এই ভাবনাটা যেন পজিটিভের দিকে যায়। তুমি ঘরে বসে কথা বলছো না, তুমি অফিসে বসে কথা বলছো না, তুমি ব্যাংকে বসে কথা বলছো, এটা ম্যাটার হুম। করছে না। এখন তুমি কথা বলছো, হঠাৎ করে তোমার পাশ থেকে খুন্তি পড়লো,
এগুলো কিন্তু একটা বাজে হুম অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়। এই ব্যাপারগুলো তোমাকে সবসময় সজাগ থাকতে হবে, কারণ তোমার পরিচয়টা, তুমি তো ব্যাংকের নাম নিয়ে কথা বলছো, তাহলে ব্যাংকে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ কখনো এরকম হতাবন্ধ করতে পারে না। না 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 তো আমাদের ঘরে অনেক সময় পোষ্য থাকে, কুকুর বিড়াল থাকে। এখন দেখা গেল তুমি বাড়িতে বিড়াল পোষো, এবার তুমি কথা বলছো হ্যালো স্যার লোন লাগবে, বিড়াল ম্যাও করে উঠলো, ব্যাপারটা কেমন লাগবে? হ্যাঁ তো সেটাই এতে কি হয়, পজিটিভ কাস্টমার নেগেটিভ ফিল করবে যে কি ব্যাপার, বিড়াল ডাকে কেন। হুম এবার তখনই যখন তুমি ভবিষ্যতে আরো দু চারটা কথা বলবে না, বা ডকুমেন্টস না, তোমাকে সন্দেহ করতে শুরু করবে, না এরা মনে হচ্ছে ভুলভাল জায়গা থেকে ফোন করছে। হ্যাঁ হ্যাঁ তো তোমাকে এই ব্যাপারগুলো খুব সিনসিয়ার কাজ করতে হবে, যার জন্য আমি বারবার একটা কথা বলছি, ডিসিপ্লিন আর ডেডিকেশন দুটো জিনিস মেনটেন করতে হবে। তোমাকে তোমার সিনিয়র ফোন করছে, তুমি ফোন নিয়ে ধরছো না, বা তুমি ধরো কোনদিন একটা ছুটি করছো, তুমি সিনিয়রকে জানাচ্ছো না যে আমি ছুটি করছি, এগুলো করা মানে ডিসিপ্লিন ব্রেক করা। তোমার প্রতি তোমার সিনিয়রের ভরসা ভক্তিতে চলে যাবে তখন। হুম, ঠিক আছে? তো এই ডিটেলস গুলো যখন তুমি নিচ্ছ, এই ফরম্যাট কি কি লাগবে, এই ফরম্যাট গুলো তোমাকে সিনিয়র দিয়ে দেবে, ওই ফরম্যাট তোমরা ফিল আপ করবে, ওই ফরম্যাটেই তোমরা সেগুলোকে আপডেটটা দিয়ে দেবে দিনের শেষে, বা যখনই লিড উঠলো, লিড ওঠার পরে তখনই সেন্ড করে দিলে সঙ্গে সঙ্গে। একটা ডায়েরি পেন মেনটেন করবে, খাতায় যে নাম্বারগুলো দিচ্ছে তার মধ্যে থেকে যেগুলো পজিটিভ পাচ্ছ সেগুলো একটা জায়গায় খাতায় লিখবে, পরবর্তীকালে ওটাকে আপডেট তুলে পাঠিয়ে দিলে জিনিসটা। এই পর্যন্তই তোমার দায়িত্বটা পালন করো। আগে যখন আমি বুঝবো যার ক্ষেত্রে, কারণ এই কোম্পানিতে প্রচুর এমপ্লয়ি রয়েছে, অফিসিয়াল ওয়ার্ক ফ্রম মিলিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে এমপ্লয়ি রয়েছে, কিন্তু কাস্টমার কারোর একার নয়। যে খাবলা মেরে নিতে পারবে কাস্টমার তার, আর কাস্টমার তার কাছেই যাবে যার কাছে কাস্টমার ভরসা পাবে। হতে পারে তোমরা দুজনে একই কাস্টমারের সাথে কথা বলছো, কিন্তু তোমাদের দুজনে কথা বলার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। যার কথা প্রপার থাকবে অবশ্যই কাস্টমার কিন্তু তাকেই বারবার ফোনটা করবে, যে ম্যাডাম দেখুন, আর হ্যাঁ একজনের ফোনটা কেটে দেবে বা ধরবে না। অ্যাভয়েড করে তো যাবে অ্যাভয়েড করে যাবে। তো তোমরা যখন, আমি যখন বুঝবো যে তোমরা এই স্টেজটা ভালো মতো বুঝে গিয়েছো, তখন তোমাদেরকে আমি পরবর্তী স্টেজ বোঝাবো, যে কাস্টমারকে নিজে নিজে কিভাবে হ্যান্ডেল করতে হয় পুরোটা। যত বেশি তোমরা কাস্টমারের সঙ্গে কথা বলতে পারবে, তত বেশি কাস্টমার তোমাকে ভরসা করবে। এখন দেখা গেল তুমি 2-4 মিনিট কথা বলছো, আর আমি কথা বলছি 15 মিনিট, দেখবে কাস্টমার তোমার সামনেই বলবে স্যার আপনার নাম্বারটা একটু দেবেন। কারণ কাস্টমার বুঝে গেছে এই ম্যাডামের সঙ্গে বেশি কথা বলে আমার লাভ হবে না, তার থেকে স্যারের সাথে কথা বলি, উনিই তো সবটা দেখছেন। তো এবার এটা হ্যাঁ তোমার দোষ হ্যাঁ নয়, বা এটা তোমার ভুল নয়, কারণ তুমি ওই পর্যন্ত প্রিপেয়ার হওনি। তুমি আস্তে আস্তে ওই জায়গায় প্রিপেয়ার হওয়ার চেষ্টা করবে, যাতে আগামী দিনে কাস্টমার তোমাকেই বলে যে ম্যাডাম আমি আপনার সাথেই কন্ট্যাক্ট করবো, আপনি আমাকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা। বোঝা গেল ব্যাপারটা? তোমাদের কাজের শুরুর টাইম, কাজের শেষের টাইম, লাঞ্চ ব্রেক টাইম কি আছে এগুলো বলে দেবে। প্রথম 3 দিন তোমরা নর্মাল সিস্টেমে কাজ করো, কলিং করো, বৃহস্পতি শুক্র শনি, এই সপ্তাহে 3 দিন। দেন আমাকে সোমবার দিন আমি আপডেট নেব, কার কোথায় সমস্যা হচ্ছে, কার কোন কাস্টমারের কাছে কথা বলতে গিয়ে প্রবলেম ফেস করতে হচ্ছে, কার কি বিষয়বস্তু হচ্ছে, তার সেই জায়গাগুলো আমি আবার ধরিয়ে দেবো, তাকে আবার সেই জায়গাগুলো আমি ঠিকঠাকভাবে বলে দেবো, বুঝিয়ে দেবো আবার জিনিসটা। যার যেখানে যে প্রবলেম ফেস হবে নোট করবে, ভাববে না পরে মনে করে বলবো, পরে মনেই করতে পারবে না, লিখে রাখবে কারণ এই প্রশ্নটা স্যার করেছিল, এটা আপনি তুমি যে জানি না। পজিটিভ ফাইলের কথা বললেন, সেটা যদি আমি খাতায় না লিখে এক্সেল ফাইলে তুলি তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা নেই, যেভাবে তুললে তোমার সুবিধা তুমি সেভাবে তুলবে। মানে তোমাকে তোমার সিনিয়র ফোন করলো, প্রিয়াঙ্কা আজকে কটা হয়েছে, 4টে, পাঠাও, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। তখন যেন চিত্রগুপ্তে খাতা খুলে খুঁজতে না শুরু করতে হয় আবার, দাঁড়ান স্যার খুঁজতে হবে এখন আমার কোথায়। হুম এই হুম। জিনিসগুলো যেন প্রপারলি থাকে। হতে পারে কেউ ম্যারিড, কেউ আনম্যারিড, কারোর ফ্যামিলি আছে, কারোর বাচ্চা কাচ্চা আছে, সবকিছু সামাল দিতে হয়। অফিসিয়ালি যে অ্যাটমসফিয়ার থাকে সেটা ওয়ার্ক ফ্রম হোমে কখনোই থাকে না, কিন্তু তোমাদেরকে সেটা নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে জিনিসটা। তোমাকে তার মানে এই নয় যে আমাকে 8 ঘন্টাই বকবক করে দিতে হবে। 8 ঘন্টা টানা কেউ বকবক করতে পারে না, হুম কষ্ট হয় সবারই, গলা ব্যথা করে, মুখ ব্যথা করে। ব্রেক নাও, চা খাও, টিফিন খাও, ব্রেক নাও। সেটা সিনিয়রকে জানাও, স্যার আমি 8 ঘন্টা ব্রেক নিচ্ছি, হ্যাঁ। দেখা গেল তুমি সিনিয়রকে জানালেই না, সেই মুহূর্তেই তোমাকে সিনিয়র ফোন করছে, ফোনে পাচ্ছে না, তুমি যে সত্যি তার একটা কাজ করছিলে এটা কিন্তু বিশ্বাস করবে না, ভাববে তুমি ফাঁকি মারছো। হুম বোঝা গেল হুম জিনিসটা? তো সিনিয়রকে জানিয়ে দিলে স্যার আমি একটু 8 ঘন্টা ব্রেক হ্যাঁ নিচ্ছি, আমার খুব গলা ব্যথা করছে, আমি 8 ঘন্টা পর আমি আবার কলে বসে আপনাকে ইনফর্ম করে দেবো। কি আর ব্যাপার, 10 সেকেন্ডের একটা ফোন কল সিনিয়রকে জানিয়ে দেবা। তুমি যখন সিনিয়রকে হুম বোঝাবে স্যার আমি এই কাজটা খুব মনোযোগ দিয়ে করছি, দেখবে সিনিয়র তোমার প্রতি ততটা ডেডিকেশন নিয়ে ওয়েট করবে, তোমাকে একটা ফোন করে তুমি সিনিয়রকে পেয়ে যাবে। দরকার হলে সিনিয়র তার ওয়েটিং কল নষ্ট করে আগে তোমার সাথে কথা বলবে। এটা ফিল করার দায়িত্ব তোমার। সিনিয়র তোমাকে 10 মিনিট ধরে ফোন করলো না, তুমি ফোন করবে, স্যার গুড মর্নিং, আমি কাজে বসে গেছি। কারণ একটা জিনিস বুঝতে হবে, এতগুলো মেম্বার কাজ করছে মানে একটা কম্পিটিশন মার্কেট, তার মধ্যে থেকে তুমি যে বেস্ট এটা তোমাকে প্রমাণ করতে হবে। হুম ধরো তোমাকে আমি শেখাচ্ছি শেখাচ্ছি শেখাচ্ছি, কিন্তু কোনো এক জায়গায় আমার মনে হচ্ছে তুমি শিখছো না, তুমি ফাঁকি দিচ্ছ,
কোনো এক সময় কিন্তু আমার শেখানোর ইচ্ছাটাও চলে যাবে তোমার প্রতি। বা তুমি হ্যাঁ যখন 10টা জিনিস জিজ্ঞাসা করবে আমার বলতেও ভালো লাগবে না। একদিনে কখনোই কিছু হয় না। আমি যে এই লাস্ট দুদিনে তোমাদেরকে বুঝিয়েছি, মানে এটা নয় যে তোমরা সব বুঝে গেছো। 50% বুঝেছো, 50% মাত্র বুদ্ধি চলে গেছে তোমাদের। এগুলো বুঝতে সময় লাগবে। কখন তোমরা বুঝবে? যখন তোমরা একের পর এক ভুল করবে। কারণ মানুষ ভুল থেকেই শিক্ষাটা নেয়। ভুল থেকে শিখবে, কাজ করলে ভুলটা হবে তখন শিখতে পারবো। এক্স্যাক্টলি। তাই আমার কথা, যত পারবে তত ভুল করো। ইচ্ছে করে ভুল করো না যে আমাকে ভুলটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সঠিকটা করতে গেলে ভুলটা করো। এই ভুলের থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে সেগুলো আমি তোমাকে আবার শেখাবো, দেখবে পরের দিন সেই ভুলটা আর কখনো হবে না। মাথায় গেঁথে যাবে জিনিসটা। আমরা এমন একটা প্রফেশনে আছি, যতদিন পৃথিবী থাকবে ততদিন এই প্রফেশন চলতে থাকবে। কারণ লোন ছাড়া মানুষ বাঁচতেই পারবে না। টাকা হ্যাঁ সবার দরকার। চারিধারে প্রমোটিং হচ্ছে। ক্যাশ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার হুম ক্ষমতা এখন কারোর নেই। সবাই ঋণের লোন নিচ্ছে। ব্যবসা করতে গেলে টাকা লাগবে, হ্যাঁ সবকিছু টাকা। মেয়ের বিয়ে দেবো, টাকা লাগবে। পকেটে টাকা থাকলেও আমি লোনই নেব। তাই আমাদের মানুষ চারধারে ঘুরে হ্যাঁ ঘুরে হ্যাঁ বেড়াচ্ছে। হ্যাঁ আমাদেরকে খুঁজে নিতে হবে, মানে খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজে বার করতে হবে। সেটা আমাদের কথার মাধ্যমে। তুমি আজকে একটা লোন করাবে, তুমি পারবে লোকের বাড়ির দরজায় গিয়ে কলিং বেল মেরে আমি লোন করাবো বলে হ্যাঁ এসেছিলাম? ব্যাপারটা কেমন খেলো লাগবে না? যে লোন করাবো তো আমার হাতে হ্যাঁ পেয়ে যাবে। হ্যাঁ তোমার খিদে আছে, সেটাকে তোমাকে বুঝতে দিলে হবে না। তুমি একটা খাবারের দোকান খুলে বসেছো কেন? মানুষকে খাওয়াবে, তাই টাকার বিনিময়ে। হুম তাই বলে হুম তুমি তো জোর করে হাত ধরে টেনে দেবে, দাদা ওদিকে যাচ্ছেন কেন? আসুন আমার দোকানে হ্যাঁ খেয়ে যান। এটা বেমানান। দাদা বলুন কি খাবেন? হ্যাঁ তুমি চাইছো আপনি আসুন আমার দোকান থেকে খান, বেশি করে জিনিস খান। এবার সে বলুন আমি এটাই খাবো। তুমি কি বলতে পারো না না একটা খেলে হয় নাকি, আরো হুম দুটো খান, খেতেই হবে? তাহলে তো পরের হ্যাঁ দিন তোমার হ্যাঁ দোকানে হ্যাঁ আসবে না। সে তো খুব বাজে, তো 30 টাকার হ্যাঁ খাবার নাম করে 100 টাকার আমার বিল চাপিয়ে দেয়। তো সেম, কাস্টমার যতটা নিট আমি তাকে ততটাই দেবো, তার বাইরে আমি তাকে কোনো কথা বলবো না। হুম হ্যাঁ, যেটা বলতে পারি, স্যার যদি অন্য কারোর কোনো লোনের দরকার থাকে আপনি আমার নাম্বারটা তাকে দিয়ে দিতে পারেন, বা তার নাম্বারটা আমাকে দিতে পারেন, আমি কন্ট্যাক্ট করে নেবো। পোলাইট ব্যবহার করতে হবে। আবার এটাও বলে দিয়েছি, সবাই কিন্তু ভালো ব্যবহার করে না। কেউ কারো আবার একটু রূঢ় ভাষা থাকে, সেগুলোকে হজমও করে হুম নিতে হবে। তার মানে এই নয় তুমি তাকে একটা ভাষা প্রয়োগ করে দিলে, করবে না। অভ্যাস যদি খারাপ করে ফেলো, সবার সাথে কিন্তু খারাপ ব্যাপারটা হবে। অনেক সময় এরকম হয়, কপাল যখন খারাপ যায় পর পর প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে নেগেটিভ রিপ্লাই আসছে। মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, মুড অফ লাগছে, ভালো লাগছে না, দুধ হ্যাঁ হচ্ছে না। স্যার, এটা হয়েছে আমার। তখন কলটা স্টপ আমার রাখো, প্রচুর হয়েছে। সিনিয়রকে জানাও, স্যার আমার আজকে খুব নেগেটিভ রিপ্লাই আসছে, আমার মুডটা অফ হয়ে যাচ্ছে, আমি একটু মাইন্ডটা রিফ্রেশ করে আমি দেন আবার কলে বসছি। একটু গান শুনে নিলে, একটু এদিক ওদিক একটু ঘুরে নিলে, দেন যখন মাইন্ডটা ফ্রেশ হলো, স্যার আমি আবার কলে বসছি। জোর জবরদস্তি করে কিছু হয় না। নিজের মতো রিল্যাক্স মাইন্ডে করবে। আর এটাও মনে করবে একদিনে কিছু হয় না, কিন্তু যদি ধৈর্য ধরে থাকতে পারো, একদিন ঠিকই হবে। কালকে থেকে টাইমিং সকাল 10টা, কাজের শেষ হওয়ার টাইম সন্ধ্যে 6টা। এই নিয়মটা সোম থেকে শুক্র। শনিবারের টাইম সকাল 10টা থেকে দুপুর 2টো। লাঞ্চ টাইম 2টো থেকে 2:45। যারা অফিসিয়ালি করে তাদের কিন্তু 30 মিনিটের লাঞ্চ টাইম, তোমাদের লাঞ্চ টাইম আরো বেশি দিচ্ছে। মানে তুমি কল করার পর নিজে রান্না করে সেই খাবারটা খেয়ে আবার কলে বসতে পারবে, এরকম একটা ব্যাপার। 45 মিনিটের লাঞ্চ টাইম আছে। এবার যদি কেউ কারোর কোনো কাজ করে যে আমি অমুক কাজ করছি, সেই কাজটার পরেই আমি এই কাজটা করবো, তাহলে সে তার সিনিয়র সঙ্গে এই ব্যাপারে নিয়ে কথা বলবে। সে তার টাইমিং এর ব্যাপারটা তার সঙ্গে আগে থেকে ক্লিয়ার করে রেখে দেবে। তাহলে সেই সিনিয়র তার সঙ্গে সেইভাবেই কমিউনিকেট করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ আমি প্রাথমিক জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করলাম, আশা করছি তোমাদের কাছে এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তোমরা এইভাবে শুরু করো। আমি নেক্সট তোমাদের সঙ্গে সোমবার দিন আবার বসবো লাঞ্চ টাইমে। সেদিনকে আমি তোমাদের কাছ থেকে ওকে ভালো মন্দ নতুন কিছু বুঝবো। এবং যদি তোমাদের পারফরমেন্স আমি ভালো দেখি, আমার যে সিনিয়র ডিপার্টমেন্টে যিনি আছেন, তখন কিন্তু সেই স্যারও তোমাদের সঙ্গে কথা বলবে। তো আশা করছি আমার কাছ থেকে যা জানতে পারছো, আমার কাছ থেকে শিখতে পারছো, আমার সিনিয়র কাছ থেকে আরো বেশি কিছু শিখতে পারবে, আরো বেশি কিছু জানতে পারবে। কিন্তু আমি যেন তোমাদের হয়ে বলা সেই জায়গাটা পাই, অমুক ভালো কাজ করছে, এই ব্যাপার, ওকে আর একটু গাইড করা হোক। তোমাকে পারফর্মার হতে হবে তার জন্য। আরেকটা জিনিস, অজুহাত দেবে না। খুব বাজে হ্যাবিট এটা, অজুহাত। কি ব্যাপার আজকে হয়নি কেন? স্যার হলো না, কি করতে পারি বলুন? নিজে নিজের কাছে প্রশ্ন করো, আজকে আমার হলো না কেন? আজকে আমার দিনটা তাহলে বেকার চলে গেল? হবে না বলে কোনো কথা নেই। স্যারকে এটা বলো, স্যার আজকে আমার হয়নি, এটা আমার ব্যাড লাক। আজকের 5টা আমি কালকে ঠিক মেক আপ করবো, মানে আমি কালকে আপনাকে 10টা বুঝিয়ে দেবো। অলওয়েজ বি পজিটিভ মাইন্ডে থাকবে। হয় না, হতে পারে না, হবে না বলে কোনো ওয়ার্ডই নেই। বোঝাতে পারলাম? আমি ওকে এখন এত বেশি বেশি করে বলছি, এত বেশি বেশি করে বোঝাচ্ছি, মানে এই নয় যে আমি সব মিটিং এত বেশি বেশি করে বোঝাবো। এগুলো ওয়ান টাইমের জন্য।
যত মিটিং এগোতে থাকবে আমার বলার ভাষা তত আস্তে আস্তে ছোট হতে থাকবে, কারণ তোমরা আস্তে আস্তে শিখতে শুরু করবে বা শিখে যাবে, তখন আমার এত বলার দরকারই পড়বে না। কিন্তু তোমাদের যতবার জানা দরকার থাকবে ততবারই বলবো। আজকের যে মিটিং হয়েছে অল মানে পুরোটাই রেকর্ডেড, তোমাদের যদি কারোর দরকার থাকে সিনিয়র সাথে কথা বলে নাও, তোমাদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আমি স্যার ডিসকানেক্ট কথা হচ্ছি। বলতে আমাদের আগের দিনের মিটিংটাও কি রেকর্ডে? আমি সেটা বলতে পারবো না, হতে পারে রেকর্ডেড, তো তোমাদের সিনিয়র কাছ থেকে জেনে নিও, যদি রেকর্ডেড থাকে তোমরা যদি প্রয়োজন পড়ে সেটাও চেয়ে নিও। ডায়েরি পেন সবসময় কাছে রাখবে একটা,